হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজা স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। অলক্ষী ছেলে, জন্মের সাথে সাথে মাকে খেয়েছিস, আর কিছুদিন পর বাবাকেও খেয়ে নিলি, আর এখন আমাদেরকে খাওয়ার ধান্দা। তোর মতো কুলাঙ্গা ছেলে মরতে পারিস না? রাস্তাঘাটে এত মানুষ মরে, তুই মরতে পারিস না? রাধিকা বেগম কথাগুলো বলছে আর নিলয়কে বেল্ট দিয়ে বেধরমভাবে পিটাচ্ছে। পিটাতে পিটাতে হাঁপাতে শুরু করে আর নিলয় ফ্লোরে শুয়ে গড়াগড়ি খাচ্ছে। শরীরটাও ফ্লোরে এলিয়ে দিয়েছে। মারির দাগগুলোর মাঝে রক্ত জমাট বেঁধে গিয়েছে, ওঠার শক্তি পর্যন্ত নেই। মা বাবা, তোমরা তো চলে গেলে, আমাকে কেন সাথে নিয়ে গেলে না? তোমাদের ছাড়া তোমাদের নিলয় ভালো নেই। চাচিমা প্রতিদিন নানান অজুহাতে আমায় মারে। মা, ও মা, বাবা, আমি সহ্য করতে পারি না জানো, খুব কষ্ট হয় আমার। তোমরা আমাকে তোমাদের সাথে নিয়ে যাও মা। রাধিকা বেগম নিলয়কে এভাবে রেখে চলে যায়। নিলয় তার আব্বু আম্মুর ছবিগুলো জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আপনারা তো ভাববেন একটা ছেলে কেন মেয়েদের মতো মার খেলো, প্রতিবাদ কেন করেনি? তাহলে শুনুন, দুনিয়াতে যদি দুইটা ছাই একা রেখে চলে যায়, তখন বোঝা যায় দুনিয়াটা কতটুকু নিকৃষ্ট। নিলয়ের আব্বু আম্মু মারা যাওয়ার পর সে তার চাচা চাচির কাছে বড় হয়। চাচার সামনে রাধিকা বেগম নিলয়কে অনেক আদর স্নেহ করার অ্যাক্টিং করে, আর চাচা অফিসে চলে গেলে নিলয়ের ওপর অত্যাচার শুরু হয়। নিলয় মুখ বুজে সহ্য করে নেয়, কারণ ছোট থাকতেই ভয় দেখিয়ে দেখিয়ে বড় করা হয়েছে। ঘরের রান্না থেকে শুরু করে কাপড় কাচা সহ যাবতীয় কাজ নিলয়কে দিয়ে করায়। রাধিকা বেগমের এক মেয়ে নাম রুহানিকা। মেয়ে খুব অহংকারী, তবে সে নিলয়কে পছন্দ করে। নিলয় রুহানিকাকে তেমন পাত্তা দেয় না, টিউশনি করিয়ে নিজের খরচ বহন করে। এবার ভার্সিটিতে উঠেছে নিলয়। তার খুব ইচ্ছে পড়াশোনা করে অনেক বড় কিছু হওয়ার, কিন্তু সবার কি আর সব ইচ্ছে পূরণ হয়? রাত 9:30 ছুঁই ছুঁই। নিলয় রুমে মরার মতো পড়ে আছে। নিলয়কে এভাবে বেরহমভাবে পিটিয়ে চলে যাওয়ার পর আর এসে দেখেনি ছেলেটা মরে গেছে নাকি জীবিত আছে। নিলয় জ্বরে কাতরাচ্ছে। বাইরে থেকে আকরাম সাহেবের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। মনে হয় আকরাম সাহেব মানে তার চাচা অফিস থেকে এসেছে। চাচা তাকে অনেক আদর স্নেহ করে। রাধিকা, নিলয় বাবা কোথায়? আজ তাকে দেখছি না। প্রতিদিন তো নিলয় দরজা খুলে দেয়, তাহলে আজ তুমি কেন? নিলয় কোথায়? আকরাম সাহেবের কথায় রাধিকা বেগম চুপসে যায়। আমতা আমতা করে বলে, নিলয় আজ তাড়াতাড়ি শুয়ে পড়েছে, তার নাকি ঘুম পাচ্ছে, তা আমি আর না করিনি। আচ্ছা ঠিক আছে, মা বাবা মরা ছেলেটাকে কোনোরকম কষ্ট দিও না, দেখে রাখিও। আমার ভাইয়ের রেখে যাওয়া শেষ স্মৃতি নিলয়। আর রুহানিকা কোথায়? ও, ভুলেই গিয়েছি, আমার নবাব যদি কন্যা তো সন্ধ্যার সময় দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। দাও, খাবার দাও, খেয়ে আমিও উঠি, শরীরটা অনেক ক্লান্ত। আকরাম সাহেবের কথায় রাধিকা বেগম খাবার বেড়ে দেন। উনি খাবার খেয়ে রুমে চলে যায়। রাধিকা বেগম হাঁপ ছেড়ে বাঁচে। নিলয়কে আকরাম সাহেব খুবই আদর স্নেহ করেন। যদি কখনো শুনে রাধিকা বেগম নিলয়ের উপর এমন টর্চার করে, তাহলে ওনাকে আস্ত রাখবে না আকরাম সাহেব। রাধিকা বেগমও রুমে চলে যায়। আকরাম সাহেব সকাল 7টায় অফিসের উদ্দেশ্যে বের হয়ে যায়। ফজরের আজান শুনে নিলয় আস্তে আস্তে চোখ খুলে বসে। এখন শরীরটা একটু ভালো লাগতেছে। রাতে তো শরীর নড়ানোটাই মুশকিল ছিল। নিলয় আস্তে আস্তে উঠে অজু করে, ঘরে নামাজ পড়ে নেয়। আজ আর এই অবস্থায় মসজিদে যেতে পারবে না। নামাজ পড়ে শরীরটাকে বিছানায় এলিয়ে দেয়। কিরে, এই অলক্ষীর বাচ্চা, বাজে কয়টা? উঠ, এত বেলা করে ঘুমালে বাজার করতে কে যাবে? বুয়ার রান্নার কাজে কে হেল্প করবে? উঠ, রুহানিকার কলেজ আছে। রাধিকা বেগম কথাগুলো বলছে আর নিলয়কে পা দিয়ে নাড়া দিচ্ছে। যখন দেখতেছে নিলয়ের কোনো রেসপন্স নেই, তখন নিলয়ের গায়ে এক বালতি পানি ছুঁড়ে মারে। নিলয় লাফ দিয়ে উঠে বসে, চাচিমার দিকে একবার তাকিয়ে বলে, চাচিমা, আমার শরীরটা ভালো নেই, প্রচণ্ড ব্যথা আর জ্বরে অনেক গা পুড়ে যাচ্ছে। প্লিজ আজকে অন্য কাউকে দিয়ে কাজগুলো করান। নিলয়ের কথা শুনে রাধিকা বেগম রেগে আগুন হয়ে কষিয়ে একটা থাপ্পড় মেরে বলে, অলক্ষীর বাচ্চা, কাজে ফাঁকি দেওয়া ধান্দা? যা কাজ কর গিয়ে। এগুলো অজুহাত দেখালে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। নিলয় দেখলো ওনার সাথে শুধু শুধু তর্কে জড়ালে লাভ নেই, কাজ করতে হবে। তাই কথা না বলে কাজে লেগে পড়ে। নিলয়, এই নিলয়, কোথায় তুই? আমার ঘরে চা নিয়ে আয় তো। সকাল কখন হয়েছে এখনো আমি চা পাইনি। আম্মু কি তোকে এমনি এমনি মারে? চা নিয়ে আয়।
রুহানিকার কথাই নিলয় তাড়াতাড়ি করে চা বানিয়ে রুহানিকার ঘরে যায়। রুহানিকা চোখ কষলে নিলয়ের দিকে তাকিয়ে বলতে লাগে, তোকে বলেছি আমাকে ভালোবাসতে, কিন্তু তুই কি করলি? আমাকে মুখের ওপর না করে দিলি। তোর দ্বিগুণ কষ্ট করতে হবে। যদি আমার প্রস্তাবে রাজি থাকতি তাহলে আম্মুর মার থেকে তোকে আমি বাঁচাতাম। তুই আমার ছোট বোন হস, ভুলে যাস না। তোকে আমি ছোট বোনের মতোই দেখি, তাই এগুলো কথা আর কখনো মুখে আনবি না। ছোট হয়ে একে তো আমাকে তুই করে বলিস, আবার এগুলো কথা বলতে লজ্জাও করে না। নিলয়ের মুখ থেকে এগুলো শুনে রুহানিকা রেগেমেগে আগুন হয়ে যায়। চিল্লিয়ে বলে, তোর কত বড় সাহস আমাকে কথা শোনাস? আজকে আম্মুর হাতে তোকে মার খাওয়াতেই হবে। কথাগুলো বলে রুহানিকা এমন একটা কাজ করে যা নিলয় কল্পনাও করেনি। তাকে মার খাওয়ানোর জন্য এমনটা করবে আশাও করেনি। রুহানি নিলয়ের হাত থেকে চায়ের কাপটা নিয়ে ফুলের সজোরে ফেলে দেয়, যার ফলে চায়ের কাপটা টুকরো টুকরো হয়ে যায়। ফেলার সাথে সাথে রাধিকা বেগমকে ডাকতে থাকে। কাপ ভাঙার আওয়াজের সাথে রুহানির চিল্লানোর আওয়াজ শুনে তড়ি করে রুহানির রুমে এসে দেখে ফ্লোরে কাঁচ ছিটিয়ে পড়ে আছে। আম্মু, এই ছোট লোকের বাচ্চা চায়ের কাপটা ফেলে ভেঙে ফেলেছে। একটুখানি চৌনও আমার শরীরে পড়েনি। আরো বলেছে ও নাকি তোমার দেওয়া কাজ করতে পারবে না। কি বলি অলক্ষীর বাচ্চা, তোকে বসে বসে খাওয়াচ্ছি, এইটা তো অনেক। একটু ঘরের কাজ করিস, এইতেই তো হাঁপিয়ে যাস। বুঝতে পারছি, কি আর করবি, মা বাপের মতো এখন চাচাটাকেও খেয়ে ফেলার ধান্দা। তুই তো ছেলে মানুষ, কাজকর্ম করে খেতে পারিস, তবু কেন চাচার অন্ন ধ্বংস করিস? আজকে তোর খবর আছে, আমার এত শখের কাপটাকে ভেঙে দিলি। কথাগুলো বলে রাধিকা বেগম রুম থেকে বের হয়ে যায়। আর রুহানির মুখে বিশ্বজয়ের হাসি। সে তাকে অপমান করার শাস্তি দিতে পেরেছে। আমার কথা মেনে যদি আমাকে ভালোবাসতি তাহলে আজ রাজার হালে থাকতি। দেখি এখন আম্মুর হাত থেকে তোকে কে বাঁচাই। নিলয় ভাবতেই পারছে না সামান্য জেদের জন্য তাকে কিভাবে ফাঁসালো। মনে মনে তার খুব খারাপ লাগে। এই মানুষগুলোকেই সে তার নিজের খুব কাছে মনে করে, কারণ তারা ছাড়া নিলয়ের আপন বলতে আর কেউ নেই। নিলয় মাথাটা নিচু করে রুম থেকে বের হতে দেখে রাধিকা বেগম বেল্ট নিয়ে দাঁড়িয়ে আছে। সে জানে এখন যত কিছুই করবে না কেন রাধিকা বেগম তাকে মারবেই, তাই মাথাটা নিচু করে দেয়। আজকেও রাধিকা বেগম নিলয়কে মেরে আধামারা করে ফেলে রাখে। কালকে মারের জায়গাগুলো শুকায়নি, আর আজকে সেমভাবে পিটালো। কালকে রাতে কিছু খায়নি, আর সকালে আবার মার খেয়ে নিল। নিলয় আস্তে আস্তে উঠে নিজের রুমের ভেতর গিয়ে দপাস করে ফ্লোরে পড়ে যায়। জ্ঞান ফিরে পায় দুপুরের দিকে। কাল রাত থেকে কিছুই পেটে পায়নি, শরীরটা একেবারেই দুর্বল। আস্তে আস্তে উঠে রান্নাঘরে খাবার কিছু আছে নাকি দেখতে চাই। অনেক খোঁজাখুঁজির পর এটো ভাত তরকারি পাই। কিছু করেনি, এগুলোই খেতে হবে। খাবার খেয়ে রুমে গিয়ে একটু পরোটা দেখে। আজকে তাকে ভার্সিটিতে ভর্তি করিয়ে দেওয়ার কথা ছিল। বিকেলে 2টা টিউশনি করে একটা গার্ডিয়ানের বাবা খুবই ভালো। নিলয়ের আর্থিক অবস্থার কথা জেনে নিলয়কে তিনি ভার্সিটিতে ভর্তি করিয়ে দিবেন বলেছেন। ভার্সিটির প্রিন্সিপাল নাকি লোকটার বন্ধু হয়। আজকে আর রাধিকা বেগমের জন্য পালো না। রাত 9টা ছুঁই কলিং বেল বেজে উঠল। নিলয় বুঝতে পারে তার চাচ্চু এসেছে। দরজা খুলে দিতে আকরাম সাহেব নিলয়কে দেখে একটা হাসি দেয় আর বলে, কেমন আছিস বাবা? কালকে রাত থেকে দেখি না, তোর শরীর নাকি অসুস্থ, মেডিসিন নিয়েছিস? নিলয় তার চাচ্চুর দিকে অবলোকভাবে তাকিয়ে থাকে। এই মানুষটা তাকে বাবার ভালোবাসা দিয়ে বড় করেছে, কিন্তু চাচিমা তাকে দেখতে পায় না। কেন দেখতে পারে না নিলয়ের অজানা। চাচুর কথাই নিলয় সরু হেসে উত্তর দিলেন, আলহামদুলিল্লাহ চাচু, শরীর ভালো আছে। আর বাইরে দাঁড়িয়ে কি আমার সাথে কথা বলবে নাকি ঘরে আসবে? নিলয়ের কথায় আকরাম সাহেব সদ্য করে হেসে দিয়ে বাসে প্রবেশ করে। আকরাম সাহেবের সাথে নিলয়ের এত ভালোবাসা দেখে রাধিকা বেগমের মাথা গরম হয়ে যায়। এই ছোট লোকের ছেলেটাকে এত কেন আদর স্নেহ করে তার অজানা। নিজের মেয়ে রুহানিকেও এত আদর স্নেহ করে না যতটুকু নিলয়কে করে। তাই রাধিকা বেগম নিলয়কে দেখতে পায় না। উনি চাই নিলয়কে যদি বাড়ির সব কাজকর্ম আর টর্চার করা হয়, যদি নিলয় চলে যায় তাহলে তারা বাঁচে। নিলয়ের বদলে রুহানিকে তিনি আদর স্নেহ করবেন, কিন্তু না, নিলয়কে কোনোভাবেই সরানো যাচ্ছে না। এত মারার পরও টু শব্দ পর্যন্ত করে না। রাতে তারা সবাই খেতে বসেছে, কিন্তু আকরাম সাহেব নিলয়কে ডেকে যাচ্ছে। নিলয় রুমে বসেছিল কারণ রাধিকা বেগম না করে দিয়েছে, তাদের সাথে বসে খাবার খেতে পারবে না। নিলয় আসে না দেখে আকরাম সাহেব নিজেই নিলয়ের কাছে যেতে চাইলে রুহানি বলে ওঠে, আব্বু, এত আল্লাহ দেখানোর কি আছে? নিলয় খাবে না এখন বলতেছে, তারপরও কেন জোর করতেছো? কই, আমাকে তো কোনোদিন এভাবে বলনি। পরের ছেলে তোমার কাছে আপন আর আমি পর। রুহানির কথায় আকরাম সাহেব দাঁত কটমট করে তার দিকে তাকিয়ে বলে, এসব কি ধরনের কথা? পরের ছেলে মানে
নিলয় আমার আপন বড় ভাইয়ের ছেলে। নেক্সট টাইম যেন সম্মান দিয়ে কথা বলিস। নিলয় তোর বড় ভাই হয়, আর নিলয়কে না নিয়ে খেলে আমার খারাপ লাগে। সারা দিনে একটা বার তোদের সাথে বসে খেতে পারি, তাই সবাইকে নিয়ে খেতে ভালো লাগে। আর নিলয়কে ভাইয়া বলে ডাকবি, মনে থাকে যেন। আকরাম সাহেবের কথাই রুহানি খুবই অপমান বোধ করে। এই ছোট লোকটার জন্য তার আব্বু আজ তাকে কঠোর গলেই পড়ল। মনে মনে সিদ্ধান্ত নেই, যে করে হোক এই ছোট লোকটাকে বাড়ি ছাড়া করবে। আকরাম সাহেব গিয়ে দেখলো নিলয় শুয়ে আছে। উনি নিলয়কে শোয়া থেকে তুলে রাতের খাবার একসাথে খাওয়ার জন্য নিয়ে যায়। পরের দিন সকালে নিলয় ঘুম থেকে লেট করে ওঠে, কারণ সবার অগোচরে নিলয় পড়তে বসে। রাত 3টা পর্যন্ত পড়ে বিছানায় গা এলিয়ে দিতেই রাজ্যের সমস্ত ঘুম যেন নিলয়কে ঘিরে নিয়েছে। ঘুম ভেঙে যায় 7টার দিকে। বিছানা থেকে যখন উঠতে যাবে তখনই দরজার সামনে চোখ যায়। আসলে নিলয় কখনো দরজা লাগিয়ে ঘুমায় না, আর দরজার সামনে দাঁড়িয়ে আছে রুহানি। এত সকালে তার রুমে রুহানিকে দেখে বেশ অবাক হয়। তার থেকে বেশি অবাক হয় রুহানির হাতে থাকা জিনিসটা দেখে। রুহানির হাতে ছিল, কারণ রুহানির হাতে ছিল চায়ের কাপ। নিলয়ের জন্য সকাল সকাল চা বানিয়ে নিয়ে এসেছে। নিলয় কখনো বাড়িতে চা খায়নি। হ্যাঁ, বন্ধুদের সাথে বাহিরে খেয়েছে, তবে আজ রুহানির এমন পরিবর্তন নিলয়ের হজম হচ্ছে না। নিলয় বেশ তীক্ষ্ণভাবে রুহানির দিকে তাকিয়ে থাকে। ভাইয়া, রুমে আসতে পারি? সে কখন থেকে দাঁড়িয়ে আছি, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি কি আসবো? নিলয় রুহানির মুখ থেকে ভাইয়ের ডাক শুনে এক প্রকার ধাক্কা খায়। রুহানি তাকে ভাইয়া ডাকছে, এটা কি আদৌ সম্ভব? নিলয় রুহানিকে রুমে আসতে বলে। রুহানি নিলয়ের খাটের উপর বসে চায়ের কাপটা নিলয়ের হাতে দিয়ে বলে, আমি চিন্তা করে দেখেছি, আজ পর্যন্ত আমি যা কিছু তোমার সাথে করেছি সব অন্যায় করেছি। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমাকে ক্ষমা করে দাও ভাইয়া। নিলয় রুহানির এমন পরিবর্তন দেখে অনেক খুশি প্লাস অবাক হয়। তবে আপাতত এত কিছু ভেবে কাজ নেই, বোনটা তার ভুল বুঝতে পেরেছে, এটাই অনেক। নিলয় রুহানির মাথায় হাত বুলিয়ে বলে, ধুর পাগলি, ভাইয়ের কাছে বোনের জন্য কোনোদিন রাগ থাকে না। আর তুই তো আমার ছোট বোন, আমি তোকে আগেই মাফ করে দিয়েছি। নিলয়ের কথায় রুহানি অনেক খুশি হয়। নিলয়কে ফ্রেশ হয়ে আসতে বলে। আজ থেকে বুয়া এসে সব কাজ করবে। সে তার মায়ের সাথে এগুলো নিয়ে অনেক তর্ক করেছে, আর ফ্রেশ হয়ে একসাথে নাস্তা করার কথা ভুলে গেল। নিলয় খুশিতে ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখে রুহানি তার জন্য অপেক্ষা করতেছে, আর রাধিকা বেগম নিজের মতো করে বসে আছে। নিলয় আস্তে আস্তে গিয়ে টেবিলে বসে। রাধিকা বেগম একবার নিলয়ের দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নেয়। নিলয়, আজ থেকে বাড়ির কোনো কাজ তোর করতে হবে না। আমার মেয়ের জন্য তোকে আমি ছাড় দিচ্ছি, নিজের মতো চলতে পারবি। রাধিকা বেগমের কথায় নিলয় অনেক খুশি হয়। আজ সব সম্ভব হয়েছে বোনটার জন্য। মনে মনে রুহানিকে অনেক ধন্যবাদ দেয়। রুহানি খেয়ে কলেজে চলে যায়, আর নিলয় বাড়ি থেকে স্বাভাবিকভাবে বের হয়ে ভার্সিটিতে চলে যায়। কালকে যেতে পায়নি, তাই আজকে আর লেট করতে চায় না। খুশি হবার হয়ে নে, অতি তাড়াতাড়ি তোর কপালে আমাবস্যা নেমে আসবে, তখন কেঁদে কুল পাবি না। এভাবে বেশ কিছুদিন চলে যায়। রাধিকা বেগম নিলয়কে কিছু বলে না। রুহানিও আগে থেকে নিলয়ের সাথে অনেকটা ফ্রি হয়ে গিয়েছে। এখন আর নিলয়ের রুমে যেতে হলে পারমিশন নিতে হয় না। বিকেলের দিকে নিলয় নিজের রুমে শুয়ে আছে। তখনই রুহানি নিলয়কে ডাকে। নিলয় উঠে রুহানির রুমে চলে যায়। গিয়ে দেখে রুহানি বসে আছে। নিলয়কে দেখে উঠে এসে দরজা বন্ধ করে বলে, ভাইয়া, তোকে আজ কিছু বলবো, শোন। আচ্ছা বল, তবে দরজা বন্ধ করার কি আছে? এমনই বলতে পারিস। দরজা বন্ধ করে বলতে হবে, সিক্রেট। আচ্ছা বল। তোর কি মনে হয় তোর সাথে এতদিন ভালো ব্যবহার মন থেকে করেছি? কখনো না। রুহানি কথাগুলো বলে তার জামার হাতের দিকে কিছু অংশ টেনে ছিঁড়ে ফেলে, বুকের দিকে কিছু ছিঁড়ে ফেলে। রাধিকা বেগম আর আকরাম সাহেবকে চিল্লিয়ে ডাকতে থাকে বাঁচানোর জন্য। রুহানির এমন কর্মকাণ্ড দেখে নিলয় থ হয়ে দাঁড়িয়ে থাকে। সবকিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে। নিলয় টি শার্টটার টান দিয়ে ছিঁড়ে ফেলে। তখনই দরজার পাশ থেকে আকরাম সাহেব সহ রাধিকা বেগম চিল্লাতে থাকে। রুহানি তড়িঘড়ি করে দরজা খুলে রাধিকা বেগমকে জড়িয়ে ধরে বলতে থাকে, আম্মু, ভাইয়া আমার সব শেষ করে দিতে চেয়েছিল। আমি কোনো রকম নিজেকে বাঁচিয়ে বের হয়েছি। মেয়ের এমন কান্না দেখে আকরাম সাহেব নিলয়কে কষিয়ে থাপ্পড় লাগিয়ে দেয়। বুকের মাঝে এক লাথি দিয়ে দুহাত পিছনে ফেলে দেয়। তোকে আমি আমার সন্তানের থেকে বেশি ভালোবাসতাম, আর তুই আমার মেয়েরই সর্বনাশ করতে চেয়েছিলি। সি সি সি, নিজের উপর ঘৃণা হচ্ছে। কেন তোকে নিজের সন্তানের থেকে আদর স্নেহ বেশি দিয়েছি? আজই আমার বাড়ি থেকে বের হয়ে যা। চাচু, বিশ্বাস করো, আমি কিছু করিনি। আমি কিচ্ছু করিনি। রুহানিকে আমি আমার ছোট বোনের মতো দেখি। বিশ্বাস করো আমাকে। বিশ্বাস? আর তোকে? তুই আমার সব বিশ্বাস নষ্ট করে গুড়িয়ে দিয়েছিস। তোকে আমি দেখলেও নিজের উপর ঘৃণা আসবে। এখনই বের হয়ে যা আমার বাড়ি থেকে।
নিলয় বুঝতে পারে এখন আর চাচুকে হাজার বলেও বিশ্বাস করবে না, কারণ কোনো মেয়ে নিজের ইজ্জত নিয়ে মিথ্যা বলবে না। অগত্যা নিলয় রুমে গিয়ে তার জিনিসপত্র নিয়ে বের হয়ে আসার সময় শুধু বলে, চাচু, একটা কথা কি জানো? তোমার আদর্শে আমি বড় হয়েছি। তুমি যেটা শিখিয়েছো ওটাই করে আসছি। আজ পর্যন্ত এমন কিছু করিনি যার জন্য তোমার মাথা নিচু হবে। আমি কিছু করিনি, তবে এখন হাজার বললেও বিশ্বাস করবে না। আসি। কথাগুলো বলে নিলয় চলে আসে। আকরাম সাহেব অন্যদিকে তাকিয়েছিল, কারণ ছেলেটাকে তিনি অসম্ভব ভালোবাসে, কিন্তু ছেলেটা তার মেয়ের সাথে এমন করতে পারবে জানা ছিল না। কোথায় যাবে বুঝতে পারছে না নিলয়। তাকে ঢাকা যেতে হবে, ওখানে কোনো কাজকর্ম করে পড়াশোনাটা করতে হবে। তাই সে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে চলে আসে। প্রায় সন্ধ্যার পরপর একটা রেল আসে ঢাকার উদ্দেশ্যে। নিলয় ওটাতেই উঠে যায়। প্রায় ফজরের আজান দিবে সময় ঢাকা কমলাপুর স্টেশনে নামে। কমলাপুরের মতো জমজমাট স্টেশনটাও আজ ফাঁকা নির্জন লাগতেছে। নিলয় জানে না সে কোথায় যাবে, তবে সিদ্ধান্ত নেয় এই ব্যস্ত শহরটায় যেহেতু এসেছে, সংগ্রাম করে হলেও তাকে বাঁচতে হবে। হেঁটে হেঁটে একটু দূর যেতেই দেখতে পায় কয়েকজন লোক একজনকে ধরে জোর জবরদস্তি করে তার থেকে টাকা নেওয়ার চেষ্টা করছে। লোকটা মিনতি করতেছে না নেওয়ার জন্য। নিলয় তাদের সামনে গিয়ে বলে, কি ভাই, লোকটার সাথে এমন করতেছেন কেন? ওনাকে ছেড়ে দেন। তাদের মাঝে থেকে একজন বলে ওঠে, তোর এখানে কাজ কি? ভাগ এখান থেকে, না হলে তোর কপালে শনি আছে, বুঝলি? কার কপালে শনি আছে এখনই বুঝতে পারবি। কথাগুলো বলে নিলয় একজনকে কিক মারে। ছেলেটা সিটকে দূরে গিয়ে পড়ে। এভাবে একে একে তিনজনকেই ইচ্ছে মতো কেলানি দেয়। ছেলেগুলো পালিয়ে যায়। কে তুমি বাবা? আজ আমার অনেক বড় উপকার করলে। তা তুমি কোথায় যাচ্ছ? মনে হচ্ছে স্টেশন থেকে আসছো। জি চাচা, আমি ময়মনসিং থেকে এসেছি। আপাতত থাকার মতোই কোনো কিছু নেই, যেখানে পাবো শুয়ে পড়বো। কেন? তোমার ফ্যামিলির মানুষ কোথায় বাবা? আমি এতিম চাচা, আব্বু আম্মু মারা গেছেন, আমার কেউ নেই। এভাবে বলে না, যার কেউ নেই তার আল্লাহ আছে। আচ্ছা চলো, তুমি আমার সাথে আমার বাড়িতে যাবে। আগে আমার মেয়েকে আনি, সেও এই ট্রেন দিয়ে আসার কথা। তাকে নেওয়ার জন্যই এসেছিলাম, কিন্তু রাস্তায় এই বকাটে ছিনতাইকারীরা ধরলো। নিলয় আর দ্বিমত করে না, কারণ থাকার মতো তার কোনো কিছুই নেই। আপাতত ওনার সাথে গেলেই হয়। নিলয় লোকটার সাথে আবার স্টেশনের দিকে যায়। সেখানে যাওয়ার পর একজনকে দেখে নিলয় লোকটার পিছনে পালাই ভয়ে, কারণ একজন মেয়ে দাঁড়িয়েছিল। মেয়েটির চোখগুলো টানা টানা, দেখতে অসম্ভব সুন্দর। নিলয় মেয়েটিকে দেখে লোকটার পিছনে লুকিয়ে যাওয়ার কারণ হলো, যখন নিলয় ট্রেনে ওঠে তখন মেয়েটিকে দেখেই থমকে যায়, কারণ মেয়েটি ট্রেনে টিটির সাথে ঝামেলা করছিল। যখন মেয়েটি ঝগড়া করছিল তখন বারবার মেয়েটির অবাধ্য চুলগুলো মুখের সামনে আশ্রে পড়েছিল। ঝগড়া করার ফাঁকে ফাঁকে মেয়েটির চুলগুলো পিছনে গুজে দিচ্ছিল। নিলয় ভালো করে মেয়েটিকে দেখে ঝগড়া করার কারণে নাকটা অসম্ভব লাল হয়ে আছে। বলতে পারা যায় নিলয় প্রথম দেখাতেই ফিদা হয়ে যায়। দুধে আলতা গায়ের রং। একটু পর মেয়েটি ফুলতে ফুলতে নিজের সিটে গিয়ে বসে। নিলয় মেয়েটিকে দেখার জন্য তার সামনে সিটে গিয়ে খালি জায়গায় গিয়ে বসে। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর মেয়েটি ওয়াশরুমে যাওয়ার জন্য উঠে ওয়াশরুমে চলে যায়। নিলয় খেয়াল করলো মেয়েটির সাইড ব্যাগ থেকে 100 টাকা 3টা নোট পড়ে যায়। নিলয় তড়িঘড়ি করে টাকাগুলো হাতে নেয়। মেয়েটিকে দিয়ে যদি একটু কথা বলা যায়। নিলয়ের ভাবনার মাঝে মেয়েটি ওয়াশরুম থেকে বের হয়ে নিজের সিটে এসে বসে। তখনই, হ্যালো মিস, আপনার ব্যাগ থেকে এই টাকাগুলো পড়েছে। নিলয়ের দিকে আরেকবার টাকাগুলোর দিকে তাকিয়ে মেয়েটি তার সাইড ব্যাগ চেক করে দেখে টাকা নেই। সাথে সাথেই মেয়েটি নিলয়ের হাত থেকে টাকাগুলো গুনে নিলয়কে প্রশ্ন করে, এই 100 টাকা কম কেন? বের করেন আমার 100 টাকা, না হলে আজকে আপনার অবস্থা 12টা বাজাবো। এভাবে মিল দিয়ে আমার কাছ থেকে টাকা নেওয়ার ধান্দা বের করেন। দিন আমার বাকি 100 টাকা। নিলয় মেয়েটির এমন কথাই হয়ে যায়, কারণ একে তো উপকার করলো, তার উপর তাকেই ফাঁসিয়ে দিচ্ছে। কি যাতা বলছেন মিস? আমি তো আপনার টাকাগুলো দিয়ে আপনাকে সাহায্য করেছি, এখন আবার আমাকেই ফাঁসিয়ে দিচ্ছেন। কোথায় ধন্যবাদ দিবেন তা না? ধন্যবাদ দিতে বইয়েই গেছে আমার। দেখুন, আপনাদের মতো চোরদের আমার ভালো করেই চেনা আছে। টাকা দিবেন নাকি আমি মানুষ ডাকবো বলুন? নিলয় বুঝতে পারে এখন যত কথা না বলবে ততই নিচে ভালো। পকেটে হাত দিয়ে দেখে তার কাছেও একটা 100 টাকার নোট আছে। সেটা মেয়েটাকে দিয়ে দেয়। মেয়েটা টাকাটা নিয়ে ভালো করে দেখে বলে, আমাকে কি আপনার আবুলের বউ মনে হয়? আমার নতুন টাকার নোট, তাই আমার লাগবে।
এটা আমার টাকা না, আমার টাকা আমাকে দিন, দিন বলছি। আল্লাহ, হে কোন ঝামেলায় পড়লাম। দেখুন মিস, আমি আপনার টাকা নিইনি, তারপরেও আপনি যখন বলতেছেন টাকা আমি নিয়েছি, তাই আমার কাছ থেকেই টাকা দিয়েছি, যাতে আপনার অপবাদ থেকে মুক্তি পাই। তা বললে তো হবে না, আমার টাকা আমাকে দিতেই হবে। এগুলো কথা বললে লাভ হবে না, দিন। নিলয় এখন যেন কান্না করে দিবে। কেন যে সে পর উপকার করতে গেল, এখন নিজের টাকাও গেল, সাথে চুরির অপবাদ। না পেয়ে নিলয় ট্রেনের মধ্যেই দৌড় দিয়ে অন্য বগিতে চলে যায়। কি বাবা, কোথায় হারিয়ে গেলে? নিলয় লোকটার কথাই বাস্তবে ফিরে সামনে তাকিয়ে দেখে মেয়েটি কোমরের হাতে রায়কি লোকে তার দিকে তাকিয়ে আছে। নিলয় শুকনো একটা হাসি দিয়ে ঠোক গিলে। মা মায়া, আজকে এই ছেলেটার জন্যই আমি বেঁচে গেলাম। কেন বাবা, কি হয়েছিল তোমার? আর বলিস না, এখানে আসার সময় একদল ছিনতাইকারী আমাকে ধরে বসে, হাতে চুরিও ছিল। আমার কাছে যা আছে দিতে বললে না করায় আমাকে মারতে আসছিল। তখনই এই ছেলে এসে ছিনতাইকারীদের মেরে আমাকে বাঁচিয়েছে। এই ছেলে, আপনাকে ধন্যবাদ আমার আব্বুকে বাঁচানোর জন্য। এখন যেতে পারেন। আরে শোন, ছেলেটা আমাদের সাথে আমাদের বাড়িতে যাবে। কেন আব্বু, আমাদের বাড়িতে কেন? কারণ ছেলেটি এই প্রথম ঢাকায় এসেছে, আর তার কেউ ঢাকাতে থাকে না। ছেলেটি এতিম, আমার এত বড় উপকার করলো, এটা তো করতেই পারি, তাই না? মেয়েটি আর কিছু বলল না, তবে একটা রাগী লুক নিয়ে নিলয়ের দিকে চলে যেতে থাকে সামনের দিকে। কিন্তু বাবা, দাঁড়িয়ে রইলে কেন? চলো চলো আমাদের সাথে। তবে একটা রাগী লোক নিলয়ের দিকে দিয়ে চলে যেতে থাকে সামনের দিকে। নিলয় আর কথা পারল না, কারণ লোকটার সাথে না গেলে সে কোথায় থাকবে তার জানা নেই। তাই নিলয় কোনো দ্বিমত পোষণ করেনি। তাই একটু হাঁটার পর বিশাল একটা বাড়ির সামনে এসে দেয়। মেয়েটি গেটে টোকা দিতে দারুণ এসে দরজা খুলে দেয়। নিলয় হাঁ করে তাকিয়ে আছে। এত বড়লোক মেয়ে কিনা ট্রেন দিয়ে চলাচল করে। নিলয়ের মনে হাজারো চিন্তা বাস। তখন লোকটা নিলয়ের সামনে এসে বলে, বাবা, দাঁড়িয়ে কেন? চলো ভেতরে চলো। এত বড় বাড়ি আঙ্কেল আপনাদের? হ্যাঁ বাবা, আমার বাড়ি এটা। কেন, পছন্দ হয়নি বুঝি? কি বলেন আঙ্কেল, পছন্দ হবে না কেন? তবে আপনারা এত বড় লোক, তাহলে এত সাদাসিধেভাবে থাকেন কেন? না মানে আপনার মেয়ে ট্রেন দিয়ে আসলো, আর আপনি গাড়ি না নিয়ে একা একা রেলওয়ে স্টেশনে গেলেন মেয়েকে পিক আপ করতে। বুঝতে পেরেছি বাবা, তোমার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তাহলে শোনো, আমার নাম আহনাব চৌধুরী। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আমি। আমরা সবাই সাদাসিধেভাবে চলাফেরা করতে পছন্দ করি, আর এই আর কি। আচ্ছা চলো ভেতরে, বাকি কথা না হয় ভেতরেই হবে। নিলয় আর কথা বাড়ায় না, আহনাব চৌধুরীর সাথে যেতে থাকে। দরজার সামনে যেতেই একজন মহিলা এসে বলে, কি গো মায়া, এমনভাবে রেগে আছিস কেন? আর তোমার সাথে ছেলেটাই বা কে? বলছি সব। তারপর আহনাব চৌধুরী ওনার স্ত্রীকে সব কাহিনী খুলে বলে। তাহলে তো ভালোই করেছো। আর বাবা, তোমার যতদিন মন চায় আমাদের সাথে থাকিও। এখন যাও, ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। এটা বলে মহিলাটি একজনকে ডাক দেয়। সাথে সাথে একজন মেয়ে এসে হাজির, সম্ভবত এখানে কাজ করে। তখন মহিলাটি বলে, আরে বাবা, দেখলে আমি কেমন? তোমার নামটাই তো জিজ্ঞেস করতে ভুলে গিয়েছি। জি আন্টি, আমার নাম নিলয় মাহমুদ। রহিমা, যা নিলয়কে নিয়ে গেস্ট রুমটা দেখিয়ে দিয়ে। আর বাবা, যাও ফ্রেশ হও গিয়ে। আমি নিচের দিকে তাকিয়ে শুধু হ্যাঁ মাথা নাড়ালাম, কারণ মানুষগুলো সত্যি অনেক কোমল মনের অধিকারী। এত বড়লোক হওয়ার পরেও নেই কোনো হিংসে। ওনাদের মেয়ে মায়ারও নেই, তবে অসম্ভব রকম রাগী। অপরদিকে আমার চাচি আর চাচাতো বোন, তাদের কথা মনে আসতেই বুক ছিঁড়ে একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসে। আমাকে রুম দেখিয়ে রহিমা চলে যায়। আমি ফ্রেশ হয়ে এসে খাটে বসতেই রহিমা আবার হাজির। ভাইজান, আপনারা খালামা ডাকে খাওয়ার জন্য। আসলে বাসা থেকে আসা পর্যন্ত কিছুই খাইনি, ক্ষুধায় পেটে ছুঁচু করছে, তাই ওনাকে বললাম আমি আসতেছি। রহিমা চলে যায়। আমি নিচে গিয়েই থমকে যাই, কারণ নিচে ওই মেয়েটা বসে আছে। আমি মেয়েটাকে দেখেই ভয় পেয়ে যাই, কারণ মেয়েটি আমাকে দেখে রাগী লোকে চেয়ে আছে। তখনই পাশ থেকে আন্টি বলে উঠল, বাবা আসো, খেতে বসো আমাদের সাথে। ভয়ে ভয়ে গিয়ে একটা চেয়ার টেনে বসি। আমার বসা দেখেই মেয়েটি চেয়ার থেকে উঠে দাঁড়ালো। খাবার না খেয়ে চলে যেতে নিলেই আন্টি বলে উঠল, কি রে মায়া, খাবার না খেয়ে কোথায় যাচ্ছিস? খেয়ে পরে যা। না মা, ক্ষুধা নেই আমার, তোমরা খেয়ে নাও।
বেশি কথা না বলে খাবার খেয়ে তারপরে যাও। জার্নি করে এসেছে, খেয়ে বিশ্রাম করো। আহনাব চৌধুরীর কথায় মায়া চুপ করে খেতে বসে যায়। আহনাব চৌধুরী যেমন সোজা তেমন ডাকি, তাই মায়া আর মুখের উপর কথা বলতে পারে না। তার মানে মেয়েটির নাম মায়া, যেমন দেখতে নামটাও তার সাথে যায়। তবে মেয়েটি বেশ রাগী। আহনাব চৌধুরীর কথাই নিলয় বাস্তবে ফিরে আসে। তা বাবা কি করবে বললে না তো? একটা থাকার জায়গা আর কয়েকটা টিউশনি পড়ালেই হবে। আমি পড়াশোনা করতে চাই, তাই টিউশনি করে নিজের পড়াশোনাটা চালিয়ে যেতে চাই। বাহ বেশ তো। কিসে পড়ো তুমি? জি, আমি এবার ভার্সিটিতে উঠেছি, কিন্তু ভাগ্যের কারণে পড়া হয়ে ওঠেনি। আব্বু আম্মু মারা যাওয়ার পর আর আগের মতো পড়তে পারি না। টিউশনি করিয়ে কোনো রকম পড়া চালিয়ে যাচ্ছি। দুঃখ নিও না, আমি তোমাকে ভার্সিটিতে ভর্তি করিয়ে দিব, সাথে তোমাকে আমি কাজ দিব, করবে? থাকার ব্যবস্থাও করে দিব। আহনাব চৌধুরীর কথায় নিলয় মনে মনে খুব খুশি হয়ে যায়। তবে কাজটা কি জানে না সে। আঙ্কেল, কাজটা কি যদি বলতেন তাহলে ভালো হতো। আচ্ছা, তুমি কি গাড়ি চালাতে পারো? জি আঙ্কেল, চালাতে পারি। তাহলে তুমি মায়ার ভার্সিটিতেই ভর্তি হবে, আমি সব ব্যবস্থা করিয়ে দেব। তোমার কাজ, তুমি মায়ার বডিগার্ড হয়ে থাকবে। আমি বিজনেসম্যান, জানোই তো। আর মায়া হলো আমার একমাত্র মেয়ে, তাই মায়ার উপর অনেকবার অ্যাটাক হয়েছে। তুমি ভালো ফাইট করতে পারো, তাই আজ থেকে তুমি মায়ার বডিগার্ড হয়ে মায়ার ভার্সিটিতে পড়বে। সব সময় দেখে রাখবি। তার জন্য তোমাকে মাসে 20,000 টাকা আর থাকা খাওয়া আমাদের এখানেই করবে। তুমি যে রুমটাতে আছো সেখানেই থাকবে, কেমন? আমি 100 বার রাজি আঙ্কেল। আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। আপনি আমার শেষ ভরসা হয়ে গেলেন। তার জন্যই বলে, যার কেউ নেই তার আল্লাহ আছে। আল্লাহ ঠিক একটা না একটা ব্যবস্থা করে দেন। এতক্ষণ আহনাব চৌধুরীর আর নিলয়ের কথাগুলো বাকি সবাই মনোযোগ দিয়ে শুনছিলেন। যখন বলল মায়ের বডিগার্ড, তখন মায়ের মুখ দেখার মতো ছিল। কথা চেপে রাখতে না পেরেই বলে দিয়েছে, আব্বু, আমার বডিগার্ড লাগবে না, আমি একাই যেতে পারবো। তোমার উপর অনেকবার অ্যাটাক হয়েছে, তুমি আমার একমাত্র মেয়ে, তাই আমি চাই না তোমার কিছু হয়ে যাক। আর নিলয় বিশ্বস্ত একজন, আমি মনে করি কালকের থেকে নিলয় তোমার সাথে ভার্সিটিতে যাবে। আমি সব ব্যবস্থা করে রাখবো। এখন খাবার খাও সবাই। আহনাব চৌধুরীর কথায় সবাই খাবার খেতে লাগলো। উনি খুবই মিশুক মানুষ, তবে যখন গম্ভীর হয়ে যায় তখন ওনা থেকে আর কোনো গম্ভীর মানুষ নেই বললেই হয়। সবাই খাবার খেয়ে নিজ নিজ ঘরে চলে যায়। এদিকে মায়া উপরে গিয়ে ব্যাগ থেকে কাপড়গুলো গোছাচ্ছে আর বলছে, নিলয় থেকে কেউ বিশ্বস্ত আর নেই বললেই হলো। একটা চোরকে বাড়িতে এনে জায়গা দিল, 100 টাকার লোভ সামলাতে পারেনি, সে নাকি বিশ্বস্ত। কথাগুলো বলার সময় দ্বিতীয় চেন টান দিতেই একবারে কচকচে একটা 100 টাকার নোট নিচে পড়ে যায়। টাকার পর মায়ের চোখ পড়তেই বিস্মিত চোখে টাকা দেখে বুঝতে পারে ছেলেটা তাহলে সত্যিই বলেছিল। ইস, আমি কখন থেকে চোর বলতেছি, উল্টো নিজের টাকা আমাকে দিয়ে পালিয়ে যায়। ধ্যাৎ, আমিও না। ছেলেটা আমাকে আর আব্বুকেও সাহায্য করেছে। ছেলেটার কাছে কি আমার মাপ চাওয়া উচিত? থাক, কালকে তো আমার সাথী ভার্সিটিতে যাবে। কথাগুলো ভাবতে ভাবতে মায়া ঘুমের দেশে পাড়ি জমায়। এদিকে চাচু আমাকে ভুল বুঝলো। উনি কি জানতেন না তার রক্ত আমার শরীরে? আমি কখনো এমন করব না, আর কখনো যাব না। যেখানে বিশ্বাস নেই সেখানে যে কি করব? এখানে থেকেই পড়াশোনাটা চালিয়ে যেতে পারলেই হবে। কথাগুলো ভাবতে ভাবতে নিলয় ঘুমিয়ে পড়ে। ফজরের আজানে মিষ্টি ধ্বনি শুনে নিলয় ঘুম ভেঙে যায়। অজু করে এসে মসজিদে যাওয়ার জন্য পরক্ষণে মনে হয় এখানের কোনো কিছু তো সে চিনে না, তাই ঘরে নামাজ পড়ে নেয়। নামাজ পড়ে হাতের ভাঙ্গা অ্যান্ড্রয়েড মোবাইলটা থেকে কোরআন শরীফ অ্যাপসটা বের করে কোরআন পড়তে শুরু করে। মিষ্টি কণ্ঠের ধ্বনি শুনে মায়ের পিট পিট করে চোখ খুলে। এত সকালে কখনো সে ওঠে না, কিন্তু আজকে একটা মিষ্টি কণ্ঠ ভেসে আসছে। কান পেতে শোনার চেষ্টা করে বুঝতে পারে কেউ মিষ্টি কণ্ঠে কোরআন তেলাওয়াত করছে। মায়া তেলাওয়াত শুনে আর থাকতে পারেনি। এমন মিষ্টি কণ্ঠের তেলাওয়াত যেন সে আর শুনেইনি। তাই আওয়াজটা ফলো করতে করতে নিলয় যে রুমে থাকে সেখানেই গিয়ে দাঁড়ায়। দরজাটা খোলা, উকি দিয়ে দেখে নিলয় পশ্চিম দিকে ফিরে মাথায় টুপি দিয়ে কোরআন তেলাওয়াত করছে। মায়ের জানেনি কতক্ষণ এভাবে ছিল, তবে নিলয়কে কোরআন পড়া বন্ধ করা দেখে হুঁশ ফিরে। হয়তো কোরআন পড়া শেষ। তাও সে চুপি চুপি নিজের ঘরে চলে যায়, যাতে তাকে কেউ না দেখে। শুয়ে চিন্তা করতে থাকে কিভাবে একটা মানুষ এভাবে তেলাওয়াত করতে পারে। মায়ের মনে হচ্ছে সে এভাবে কোরআন তেলাওয়াত শুনেই তার সময়
পার করে ফেলতে পারবে। চিন্তা করতে করতে সে আবার ঘুমিয়ে যায়। এদিকে নিলয় তেলাওয়াত শেষ করে ঘরের ভেতর একটু পায়চারি করার পর বাইরে বের হয়। তখন প্রায় 8টা বেজে গিয়েছে। নিলয় তাকে আন্টি আর রহিমা নাস্তা বানাচ্ছে। নিলয়কে আন্টিকে সালাম দিয়ে পড়ল, আন্টি, আমিও আপনাকে সাহায্য করি। ওয়ালাইকুম আসসালাম। না বাবা, তোমাকে সাহায্য করতে হবে না, তুমি সোফায় গিয়ে বসো। নিলয় আর জোর করলো না। আন্টি নাস্তা বানিয়ে আঙ্কেল মায়া সবাইকে ঘুম থেকে তুলেন। সবাই নাস্তার টেবিলে বসে আছে। মায়া এখনো আসেনি। একটু পরেই মায়া সিঁড়ি দিয়ে নেমে টেবিলে বসে। আমার দিকে কেমন করে তাকিয়ে তার আম্মুকে বললেন নাস্তা দেওয়ার জন্য। আন্টি আমাদের সবাইকে নাস্তা দিয়ে তিনিও বসে গেলেন আমাদের সাথে। বসতে বসতে আমাকে বললেন, নিলয় বাবা, এমনভাবে মধুর সুরে কোরআন তেলাওয়াত কোথায় শিখেছ? আজ আমি তোমার মিষ্টি কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনেই ঘুম থেকে উঠেছি। হয়তো আরও কেউ শুনেছে। আন্টির কথায় মায়া কাশতে শুরু করলেন। আন্টি তাড়াতাড়ি পানি এনে দিলেন। মায়া নিচের দিকে তাকিয়ে খেতে শুরু করলেন। আমি আন্টিকে বললাম, গ্রামের বাড়িতে আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে শিখেছি। অনেক সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারো বাবা। আন্টি আর কিছু বললেন না। আঙ্কেল আমাদের রেডি হতে বললেন। আমি গিয়ে আমাকে চাচু ঈদে একটা প্যান্ট আর একটা শার্ট কিনে দিয়েছিল, সেটা এখনো নতুন আছে। আমি সেগুলো পরে রেডি হয়ে নিচে গেলাম। নিচে যেতেই মায়া আগের ন্যায় কেমন করে যেন আমার দিকে তাকালো। আঙ্কেল আমার হাতে গাড়ির চাবি দিয়ে বলতে শুরু করলেন, আজ থেকে তোমার কাজ শুরু। আমি প্রিন্সিপালের সাথে কথা বলে রেখেছি, তুমি তোমার যাবতীয় যা যা লাগবে সাথে নিয়ে নিও। আমার কথা বললেই অ্যাডমিশন দিয়ে দিবি। আঙ্কেলের কাছ থেকে বিদায় নিয়ে এসে গাড়ির সামনে যেতেই মায়া বলতে শুরু করলেন, শুনুন, ট্রেনের ঘটনার জন্য সরি। টাকা তুই নিসনি। বাসায় এসে ব্যাগ খুলে টাকাটা সেখানেই পাই। এই নে তোর টাকাটা। ভুল বুঝতে পারছেন, এটাই অনেক, টাকা লাগবে না। তুই কি আমাকে ফকির ভাবিস নাকি? নে তোর টাকা। নিলয় মায়ের ধমকে টাকা নিয়ে নেয়। গাড়ির কাছে গিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসতেই অপর পাশ থেকে মায়ের সামনে এসে বলে, এ কি ম্যাম, আপনি পিছনে বসুন। কেন পেছনে বসতে হবে কেন? না মানে মালিকরা তো পিছনেই বসে। তোর এত কিছু ভাবতে হবে না। আমার গাড়ি, আমি যেখানে ইচ্ছে বসবো। আর আমি সামনে না বসলে তোকে রাস্তা কে চেনাবে শুনি? মায়ের কথায় যুক্তি আছে, তাই নিলয় চুপ করে গাড়ি চালাতে থাকে। মায়ের নীলকে রাস্তা দেখিয়ে দিচ্ছে। নিলয় মনে মনে ভাবে, যেমন রাগী মনে করেছিল তার থেকে কমই। আজ মায়া নীল কালারের সালোয়ার কামিজ পরেছে। নিলয় চোখ সরতেই পারছে না। একেবারে যেন আসমান থেকে হুড় এসে তার সামনে বসে আছে। কিছুক্ষণের মধ্যেই তারা ভার্সিটি চলে আসে। নিলয় পার্কিং এরিয়াতে গাড়ি পার্ক করতে চলে যায়। এদিকে মায়া তার বান্ধবীদের কাছে যায়। কি রে মায়া, এই হ্যান্ডসাম ছেলেটাকে কোথা থেকে আনলি? একেবারে চকলেট বয়, প্রথম দেখাতেই ক্রাশ খেয়ে ফেলেছি রে। তিশার কথাই মায়া তার দিকে রাগি লোকে তাকিয়ে বলে, আব্বু আমার জন্য বডিগার্ড রেখেছে তাকে, আর আমাদের ভার্সিটিতেই পড়বে। আর ক্লাস খেয়েছিস, এই পর্যন্ত থাক। তোদের সবার দুলাভাই, বুঝতে পারছিস? তলে তলে টেম্পো চালাও, আমরা বললেই হরতাল, তাই না? তিশার কথা শুনে সবাই হো হো করে হেসে দেয়। তখনই নিলয় মায়াকে খুঁজতে খুঁজতে তার সামনে আসে আর বলে, ম্যাম, আপনাকেই খুঁজতেছি। আমি তো প্রিন্সিপাল স্যারের রুম চিনি না, আমাকে একটু দেখিয়ে দেবেন? এই তিশা, তোরা বস, আমি নিলয়কে স্যারের রুম দেখিয়ে আসি। স্যারের রুম দেখিয়ে মায়া নিলয়কে বলে, শোন, কোনো মেয়ের দিকে তাকাবি না। আমি যা বলবো তাই কিন্তু শুনতে হবে, মনে রাখিস। যদি দেখি কোনো মেয়ের দিকে তাকিয়েছিস না, তাহলে তোর খবর আছে। আর ক্লাস শেষ করে ওই বটগাছটার সামনে এসে দাঁড়াবি, বুঝতে পারছিস? জি ম্যাম। মায়া কথাগুলো বলে চলে যায়। নিলয় যেন হাঁপ ছেড়ে বাঁচে। প্রিন্সিপাল স্যারের রুমে নক দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করে নিলয়। আহনাব চৌধুরী কথা বলতেই প্রিন্সিপাল নিলয়কে ভর্তি কমপ্লিট করিয়ে ক্লাসে নিয়ে যায়। এভরিওয়ান স্টুডেন্ট, এই হচ্ছে তোমাদের নতুন ফ্রেন্ড, সবাই পরিচিত হয়ে নিও কেমন? কথাগুলো বলে প্রিন্সিপাল স্যার রুম থেকে চলে যায়। আমি গিয়ে পিছনের সিট খালি, ওখানে গিয়ে বসি। তখনই ক্লাসে স্যার এসে আমাকে উদ্দেশ্য করে বলে, এই ছেলে নতুন নাকি? দাঁড়াও। স্যারের কথায় বুঝতে পারি আমাকেই বলছেন কথাটা, তাই দাঁড়িয়ে পড়ি। জি স্যার, আমি নতুন। তা আগে কোথায় পড়েছো? ময়মনসিংহে। তাহলে এখন কেন? স্যার, সমস্যার কারণে এখানে ট্রান্সফার নিয়ে এসেছি। স্যারকে মিথ্যা বললাম।
আপনারা তো জানেনই কেন এসেছি। তোমার পরিচয় দাও আমাদের সবাইকে। জি, আমি নিলয় মাহমুদ। আব্বু আম্মু একটা অ্যাক্সিডেন্টে আমাকে ছেড়ে চলে যান। এখন আপন বলতে কেউ নেই। সরি ম্যাম, আর সবাই নিলয়ের সাথে পরিচিত হয়ে নিবে কেমন? স্যার আমাদের ক্লাস করিয়ে চলে যায়। স্যার যেতেই অনেকেই পরিচিত হতে আসে। তাদের মাঝে একজন খুবই মিশুক। হাই, আমি সাইফুল। হ্যালো, আমি নিলয় মাহমুদ। ফ্রেন্ডস? ওকে ফ্রেন্ডস। তাহলে আপনি বলা যাবে না, তুই করে বলতে হবে, কেমন? একটু ভেবে রাজি হয়ে যায়। ওকে। তাহলে চল আমার বাকি ফ্রেন্ডদের সাথে তোকে পরিচয় করিয়ে দেয়। ওকে চল। সাইফুল আমাকে তার বাকি ফ্রেন্ডদের সাথে পরিচয় করিয়ে দেয়। তারা প্রত্যেককেই মিশুকি মনের। তাদের সাথে পরিচয় হয়ে সত্যি খুবই ভালো লেগেছে। তাদের সাথে আড্ডা দিয়ে বিদায় নিয়ে চলে আসি, কারণ মায়াকে নিয়ে বাড়ি যেতে হবে। বড় গাছের কাছে গিয়ে দেখি মায়া আগেই সেখানে দাঁড়িয়ে আছে। কি রে, এত দেরি করলি কেন? আমি কখন থেকে দাঁড়িয়ে আছি, চল। সরি, ক্লাসে দেরি হয়েছে। আচ্ছা চল, এখন বাসায় যাব না। তাহলে কোথায় যাবেন? শপিং করতে যাব, চল শপিং মলের দিকে। আমি আর কি করব, মালিক যেখানে বলবে আমার সেখানেই নিয়ে যেতে হবে। মায়া ম্যামকে নিয়ে শপিং মলে যাই। অনেক মার্কেটই করেছে, ছেলেদেরও করেছে, হয়তো ওনার বয়ফ্রেন্ডের জন্য। আমার কি, আমি ওনার বডিগার্ড মাত্র। ওনাকে সুরক্ষা দেওয়া আমার কাজ। শপিং শেষে ওনাকে নিয়ে বাড়িতে যাই। নিজের রুমে যাওয়ার সময় উনি আমাকে ডাক দিলেন, তাই বাধ্য ছেলের মতো ওনার কাছে যাই। নে, এগুলো তোর জন্য নিয়েছি। আমার জন্য ম্যাম? তোর জন্য। পরে জানাবি কেমন হয়েছে। আমি খুশিতে আত্মহারা হয়ে যাই। এই প্রথম কেউ আমাকে গিফট দিচ্ছে। ম্যামের হাত থেকে এই জিনিসগুলো নিয়ে উপরে চলে যাই। রুমে গিয়ে প্যাকেটটা খুলে দেখি শার্ট প্যান্ট, দেখতে সেই সুন্দর। ম্যামের পছন্দ আছে, ভালো বলতে হবে। এভাবে একদিন চলে যায়। আমি গাড়িতে বসে আছি ম্যামকে নিয়ে যাওয়ার জন্য। একটু পর ম্যাম এসে আমার পাশের সিটে বসতেই গাড়ি চালানো শুরু করলাম। ভার্সিটি গিয়ে ম্যামকে নামিয়ে গাড়ি পার্ক করতে চলে যাই। গাড়ি পার্ক করে ক্লাসে চলে যাই। ক্লাস শেষ করে বাহির হতেই সাইফুল প্রশ্ন করলো, নিলয়, তোকে দেখি এই শহরের সব থেকে ধনী বিজনেসম্যানের মেয়েকে গাড়ি করে নিয়ে আসিস, কাহিনী কি? ওই তুই মায়া ম্যামের কথা বলছিস? আচ্ছা শোন। তারপর সাইফুলকে সব বললাম। তার মানে তুই মায়ের বডিগার্ড? হুম। তাহলে তো তোর কপাল খুললো। এই ভার্সিটির সবার ক্রাশের তুই বডিগার্ড। মায়ের সাথে কথা বলার জন্য কত ছেলে পাগল, আর তুই কিনা তার বাড়িতে, তার সাথে ভার্সিটিতে আসিস। তোরই তো কপাল রে বন্ধু। আমি আর সাইফুল কথা বলে ক্লাস থেকে বের হয়ে দেখি একটা ছেলে মায়ের হাত ধরে টানাটানি করছে। মায়া যতবার ছাড়ানোর চেষ্টা করছে ততবার হাত চেপে ধরছে। বিষয়টা দেখে মাথায় রক্ত উঠে যায়। তার কাছাকাছি গিয়ে শোনার চেষ্টা করি কি নিয়ে কথা কাটাকাটি হচ্ছে। রকি, তুই কিন্তু অসভ্যতামি করছিস। কতবার বলেছি আমি তোকে ভালোবাসি না, তারপরও কেন আমার পেছনে পড়ে আছিস তুই? হাত ছাড়, সবাই দেখছে। আমি তোকে ভালোবাসি, তুই কেন বাসবি না? আমার বাপের কি টাকা কম আছে? বরং তোর বাপের থেকে বেশি আছে। আজকে আর তোর কথা মানছি না। তুই আমার গালে থাপ্পড় মেরে চরম ভুল করেছিস। আজকে হারে হারে টের পাবি। কথাগুলো বলে রকি ছেলেটা মায়ের হাত ধরে টান দিয়ে যাওয়ার খুব চেষ্টা করছে, কিন্তু এক চুলও নড়াতে পারেনি। ছেলেটা মনে মনে চিন্তা করে, এক মুহূর্তে মায়ের শরীরে এত শক্তি কোথা থেকে আসলো। সে নাড়াতেই হিমশিম খাচ্ছে। ঘুরে মায়ের দিকে তাকিয়ে দেখে একটা ছেলে মায়ের অপর হাত ধরে আছে, তাই সে নাড়াতেও পারেনি। এই কে রে তুই? আমার কাজে বাধা দিস? জানিস আমি কে? আমার পাওয়ার কি জানিস? নিজের ভালো চাইলে পালা এখান থেকে। আমি মায়া ম্যামের বডিগার্ড, আর যেহেতু উনি আপনার সাথে যেতে চাচ্ছেন না, তাই ওনাকে ছেড়ে দিন, এতে আপনার জন্য ভালো হবে। বুঝতে পারছি, তোকে এভাবে বললে হবে না। কথাটা বলে যে ছেলেটা নিলয়কে ঘুষি মারতে যাবে, নিলয় তা ডিফেন্স করে, উল্টো তার নাক বরাবর ঘুষি মারে। ছেলেটা মায়াকে ছেড়ে নাক ধরে দুহাত পিছনে চলে যায়। হুট করে মায়াকে ছেড়ে দেওয়ার তাল সামলাতে না পারায় পড়ে যেতে নিলয় মায়ের কোমর জড়িয়ে নেয়। মায়ের অপলক দৃষ্টিতে নিলয়ের দিকে তাকিয়ে আছে। ছেলেটার কথায় মায় আর নিলয় বাস্তবে ফিরে। এই ছোট লোকের বাচ্চা, তুই জানিস না কার গায়ে হাত তুলেছিস? একটু ওয়েট কর, তোকে মজা দেখাচ্ছি। কথাগুলো বলে ছেলেটা কাকে যেন ফোন দেয়। মায়ের নিলয়কে বলে,
নিলয়, ওরা ভালো ছেলে না, চলো বাসায় চলো, না হলে অনেক সমস্যা হয়ে যাবে। রকির পাওয়ার অনেক, তুমি পারবে না। এখন অনেক ছেলে পেলে তোমাকে মারার জন্য আসবে, তাই চলো বাসায় প্লিজ। না ম্যাম, পালিয়ে যাওয়ার পাত্র আমি নই। আর দেখি কাকে নিয়ে আসে। আপনার সুরক্ষা দেওয়া আমার দায়িত্ব। আজ যদি এভাবে চলে যাই, পরদিন আপনাকে আরো নানানভাবে হেনস্থা করবে। তাই আজকের কাহিনী ইতি এখানেই টেনে যাব। আর আমাকে নিয়ে চিন্তা করবেন না, আমি আপনার বডিগার্ড মাত্র। আপন বলতে কেউ নেই আমার, তাই মরার চিন্তা আমি করি না। নীলয় কথাগুলো বলে মায়ের ফ্রেন্ড তিশাকে ইশারা করে মায়াকে নিয়ে যেতে বলে। তখনই প্রায় 2-3টা গাড়ি ভার্সিটিতে প্রবেশ করে। তিনটাতেই পোলাপানি ভর্তি, তার সবাই তেরে এদিকেই আসছে। মায়ের ভয়ে কাতর হয়ে আছে, নীলয় কি পারবে এতগুলো ছেলের সাথে? তখনই একটা ছেলে দৌড়ে এসে নীলয়কে বাড়ি মারার জন্য হকি স্টিক ওঠাতেই নীলয় ডান হাত ঘুরিয়ে ছেলেটা নাক বরাবর একটা ঘুষি মারে। ছেলেটা ছিটকে কয়েক হাত দূরে চলে যায়। নীলয় হকি স্টিকটা নিয়ে হাতে ঘোরাতে থাকে। ভার্সিটির সবাই অবাক হয়ে তামাশা দেখছে, কারণ একটা ছেলে কিভাবে এতগুলো ছেলের সাথে লাগতে যায়। ট্রেনিং ছাড়া কোনো ছেলে এমন সাহস পাবে না। সবার মনে কৌতূহল, বিশেষ করে মায়ের মনে অনেক কৌতূহল, কারণ নীলয়কে দেখলে বোঝার কোনো উপায় নেই এমনভাবে ফাইট করতে পারে। নীলয় একে একে সবাইকে মেরে শুয়ে দেয়। ঠিক তখনই পিছন থেকে রকি নীলয়ের মাথায় আঘাত করে। নীলয় ছিটকে দূরে সরে যায়। নীলয় মুখ থুবড়ে পড়ে যায়। মায়ের নীলয় বলে চিল্লিয়ে ওঠে, শালার গায়ে এত শক্তি জানতাম না। আমার সব পোলামানকে মেরে শুয়ে দিয়েছে। এখন কেমন লাগে? মায়াকে মনে করেছিলাম বিয়ে করব, কিন্তু এখন আর করব না। এখন মায়াকে রকি কথাগুলো বলে উচ্চস্বরে হাসতে থাকে। এই ভার্সিটির কারোর সাহস নেই রকিকে কিছু বলার, কারণ রকির বাপ আকাশ সাহেব এখানকার এমপি, সাথে বড় বিজনেসম্যান। রকি কথাগুলো বলে মায়ের হাত ধরে টান দিয়ে নিয়ে যাবে। এমন সময় কাপুরুষের মতো পিছনে আক্রমণ করলে কেন? সামনে থেকে করতে ভয় লাগে? মায়া ম্যামের বডিগার্ড আমি। মায়া ম্যামকে ধরার আগে আমাকে টপকিয়ে যেতে হবে। পারবি তো? রকি পিছনে তাকিয়ে দেখে নীলয় হকি স্টিক মাটিতে একবার রাখছে তো আরেকবার উঠাচ্ছে। মাথাটা নিচের দিকে করে রাখা ছিল। হঠাৎ লাল চক্ষু বিশিষ্ট আঁকিতে রকির দিকে তাকাতে মায়াকে ছেড়ে 2 কদম পিছনে চলে যায়। মায়ের হাত ছেড়ে দৌড়ে ক্যাম্পাস থেকে বের হয়ে যায়। রকি ছাড়তেই মায়ের নীলয়ের কাছে এসে বলে, সত্যি বলেন তো, আপনি কে? এতগুলো মানুষকে একাই মেরে ভাগিয়ে দিলেন। বলুন তো আপনি কে? আর কি উদ্দেশ্য আমাদের এখানে থাকার? আরে ম্যাম, কি বলেন? আমি আপনার বডিগার্ড। আপনাকে সেভ করা আমার দায়িত্ব, আর দায়িত্ব রক্ষার জন্য জীবন দিতেও পিছুপা হয় না। আচ্ছা চলুন, বাড়ি যাওয়া যাক। মায়ের সব চিন্তা সাইডে রেখে নীলয়কে নিয়ে একসাথে বাড়ি যাওয়ার জন্য পা বাড়াতেই নীলয় দিকে ভালো করে তাকিয়ে দাঁড়িয়ে যায়। কি হলো, দাঁড়ালেন কেন? চলেন। তোমার মাথায় লাল, এগুলো কি? দেখি, নিচু হও তো। মায়ের কথায় নীলু নিচু হতেই মায়ের নীলয়ের মাথায় হাত দিয়ে দেখে রক্ত পুরো মাথা একাকার। কানের সাইড দিয়ে সেখান থেকেও গড়িয়ে রক্ত পড়ছে। নীলয়কে মায়া ধরে নিয়ে একটা গাছের কাছে নিয়ে বসাতেই নীলয় বেহুশ হয়ে মায়ের কোলে গড়িয়ে পড়ে। নীলয়ের এই অবস্থা দেখে মায়া কান্না করে দেয়। ভার্সিটির কয়েকজন ছেলেপেলে এসে নীলয়কে নিয়ে হাসপাতালে যায়। নীলয় পিট পিট করে চোখ খুলে দেখে সে হাসপাতালের বেডে শুয়ে আছে। শরীরে প্রচণ্ড পরিমাণে ব্যথা। ওঠার জন্য চেষ্টা করতেই কে যেন তাকে এসে ধরে। তাকিয়ে দেখে মায়া তাকে ধরে আছে। চোখগুলো ফোলা, চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে, মুখটা শুকনা শুকনা। নীলয় গভীরভাবে মায়ের দিকে তাকিয়ে আছে। এই, তোমার জ্ঞান কখন ফিরেছে? আর আমাকে ডাক দাওনি কেন? এখন যদি পড়ে যেতে তখন কি হতো? মায়ের এমন আচরণে নীলয় চমকে যায়, কারণ যে মেয়ে তাকে তুই ছাড়া বলে না, সে মেয়ে আজ তাকে তুমি তুমি করে সম্বোধন করছে। ব্যাপারটা আসলেই চিন্তাদায়ক। নীলয় আস্তে আস্তে বলে, আসলে ম্যাম, শরীরটা খুব ব্যথা করছে, নাড়ানোর শক্তি পর্যন্ত পাচ্ছি না, তাই আর কি। একদম নড়বে না। টানা 3 দিন পর তোমার জ্ঞান ফিরেছে। আমি এক্ষুনি ডাক্তার ডাকছি। মায়ের কথায় নীলয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে 3 দিন হাসপাতালে বেডে ছিল, মাথার প্রেশার নিতে পারছে না, চিনচিন করে ব্যথা অনুভব হচ্ছে। ডাক্তার এসে নীলয়কে চেক আপ করিয়ে কিছু ওষুধ লিখে দেয়। তার মাঝে আনাব সাহেব ও ওনার স্ত্রীও এসে নীলয়কে দেখে যায়। তবে মায়া নীলয়ের কাছ থেকে নয়নি। এই কাহিনীর জন্য নিজেকে দোষ দেয়। আনাব সাহেব যখন শুনে এটা রকি করেছি, তখন তিনার মুখে ভয় প্লাস মুখটা কালো দেখা গিয়েছিল। আমাকে আজকে বাসায় নিয়ে যাওয়া হয়।
মায়া আহনাব চৌধুরী সহ ওনার স্ত্রী পাশে দাঁড়িয়ে আছে। দেখো বাবা, তোমার এই অবস্থা যে করেছে তাকে আমি কিছুই করতে পারিনি। নিজের কাছেই লজ্জাকর লাগছে বিষয়টা। আসলে রকি হচ্ছে আকাশ সাহেবের ছোট ছেলে। আকাশ সাহেব বিজনেসম্যান, সাথে পলিটিক্স করে। তার বড় ছেলে এখানকার মাফিয়া। বলতে পারো কালো জগতের সব কাজ তার বড় ছেলেকে দিয়েই করায়। আর আমি একজন বিজনেসম্যান। যখনই তার বিরুদ্ধে আওয়াজ তুলতে চেয়েছি তখনই আমার ফ্যামিলির উপর অ্যাটাক করা হয়েছে। সরি বাবা, মাফ করে দিও। আরে আঙ্কেল, এগুলো কি বলছেন? আপনি আমার বাবার বয়সী আর আমার মালিক। আমাকে এমন আদর স্নেহ আমার ফ্যামিলিও দেয়নি। তার আগে কি হয়েছে জানি না। আজ থেকে আপনাদের দেখে রাখার দায়িত্ব আমার। আমার শরীরে প্রাণ থাকতে কেউ আপনাদের হাত লাগাতে পর্যন্ত পারবে না। আমি আগেই বুঝেছিলাম বাবা, তোমাকে আমি বিশ্বাস করে ভুল করিনি। মায়ের মুখে শুনেছি কিভাবে তুমি এতগুলো ছেলের সাথে ফাইট করেছো। আচ্ছা, তুমি কি ফাইট করা কোথাও শিখেছো? জি আঙ্কেল, আমাদের গ্রামের কলেজে শিখেছি। তার জন্য এত ভালো করে কিভাবে সম্ভব? তোমার মারার স্টাইল যেন প্রফেশনাল কাউকে হার মানাবে। আঙ্কেল আন্টি তাদের সাথে আড্ডা দিয়ে ভালোই লেগেছে। মায়ার প্রতিদিন দিন দুর্বল হয়ে যাচ্ছি। এটা হয়তো ঠিক হচ্ছে না, কারণ তারা অনেক বড়লোক। আমাকে যে রাস্তা থেকে এনে থাকতে দিয়েছে এটাই বেশি। তাই মায়ার চিন্তা ধারণা যখনই মনে আসে সাথে সাথে মন থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করি। এখন আমি পুরোপুরি সুস্থ। আজ প্রায় 10 দিন হয়ে গেল রকি কোথায় তোরা খুঁজে পাচ্ছিস না। তোদেরকে টাকা দিয়ে শুধু শুধু বসে রাখছে। তোদের থেকে কুত্তারা কাজের হয়, মালিকের সঙ্গে থাকে। আকাশ সাহেবের চিল্লানো শুনে পাশে থাকা মানুষগুলো কেঁপে উঠছে, কারণ আকাশ সাহেব খুব একটা সুবিধার মানুষ না। ভিড়ের মাঝে একজন এসে বলতে লাগলো, স্যার, প্রায় 10 দিন আগে রকি স্যার আহনাব চৌধুরী মেয়েকে তুলে আনতে চেয়েছিল। লোকটা আকাশ সাহেবকে সব বলে উনি বলে, তোরা এগুলো কথা আমাকে আগে বলিসনি কেন? ছেলেটার সাথে ঝামেলা হওয়ার পরে রকিকে আর পাওয়া যাচ্ছে না। তাহলে ছেলেটার হাত থাকতে পারে। তুই ছেলেটার সম্পর্কে খোঁজ লাগিয়ে আমাকে জানা। আমিও দেখতে চাই আহনাব তার মেয়ের জন্য কেমন গার্ড রেখেছে। যেভাবেই হোক রকিকে বের করতেই হবে। রাজ আজকে ফোন দিয়ে রকির কথা জিজ্ঞেস করলেও কিছুই বলতে পারেনি। আকাশ সাহেব তার লোকেদের কথাগুলো বলে স্থান ত্যাগ করলেন। রাত প্রায় 2টা ছুঁই ছুঁই নিলয়ের ফোনে কল আসে। এতক্ষণ নিলয় জাগনায় ছিল। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে কি বলো শোনা যায়নি। তবে কতগুলো শোনার পর নিলয়ের মুখে মুচকি হাসি এসে ভর করে। ব্যাগ থেকে কালো একটা হুডি, কালো প্যান্ট, কালো একটা জোকার মাস্ক পরে রাতের নির্জনতায় বের হয়ে যায়। গেট খুলে বের হবার পর একটা গাড়ি এসে নিলয়ের সামনে এসে দাঁড়ায়। নিলয় গাড়িতে উঠে বসতেই গাড়িটা চলতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর গাড়িটা থেমে যায়। নিলয় গাড়ি থেকে নেমে কিছুটা দূরে ল্যাম্পপোস্টের আলো আর অন্ধকার চারিদিকে। সামনে একটা ভাঙ্গাচোরা বাড়ি থেকে হালকা আলো ভেসে আসছে। নিলয় ভাঙ্গা বাড়িটির দিকে পা বাড়ায়। এই কুত্তার বাচ্চারা, তোরা কে? আমাকে কেন ধরে আনলি? খুলে দে, পরে তোদের দেখাচ্ছি কাকে ধরে এনেছিস। আমার বাপ এই এলাকার এমপি, আমার বড় ভাই মাফিয়া, আর তোরা আমাকে ধরে এনেছিস। ভাই যদি জানতে পারে তাহলে তোদের সব কটাকে কুত্তার মতো মারবে। খুলে দে। এই রাশেদ শালা বেশি বকতেছে। মন চাচ্ছে পিস্তলের সব বুলেট এখনই শালার মুখে পুড়ে দিই, কিন্তু স্যার না আসা পর্যন্ত কিছুই করতে পারবো না। শালা অনেক কুকর্ম করেছে, স্যার আসলেই এটার কাহিনী শেষ করবে। তারেক আর রাশেদ কথার মাঝে একটা লোক ঘরটাতে প্রবেশ করে। লোকটাকে দেখে তারেক আর রাশেদ রকি সোজা একটা চেয়ার এনে দেয়। লোকটা চেয়ারটাতে আরাম করে বসে গভীর কণ্ঠে বলে, 10 দিন ধরে কি ওকে কিছু খেতে দিয়েছ? লোকটার গভীর কণ্ঠস্বর শুনে তারা দুজন কেঁপে ওঠে। তারেক বলে, স্যার আপনি যেভাবে বলেছেন সেভাবেই করেছি। এই 10 দিন শুধু পানি ছাড়া আর কিছুই খেতে দেয়নি। গুড। এই তুই কে রে? আমাকে ধরে আনার ফল তুই ভোগ করতে পারবি। আমার ভাই জানতে পারলে তোকে ছাড়বে না। এখনো যদি ভালো চাস তাহলে আমাকে ছেড়ে দে, আমি তোকে মাফ করে দিব, কথা দিলাম। রকির কথা শুনে লোকটা উচ্চস্বরে হাসতে থাকে, যেন রকি কোনো জোকস বলেছে। হাসতে হাসতে লোকটা হঠাৎ গম্ভীর হয়ে যায় আর বলে, তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। তুই অনেক মেয়ের জীবন নষ্ট করেছিস। তোর জন্য অনেক মেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তোর কোনো মাপ নেই। আর হ্যাঁ, তোর ভাইকেও আমি আমার হাত দিয়ে মারবো। কে তুই? মুখ থেকে মাস্ক খুলে সামনে আয়। ভয় পেয়ে মুখ ঢেকে আছিস কেন? মৃত্যুর সামনে এসেও এভাবে চিল্লিয়ে কথা বলছিস? তোর সাহস আছে বলতে হবে। সকালের ব্রেকিং নিউজ হবে, এমপি আকাশ সাহেবের ছেলে রকিকে কারা যেন খুন করেছে।
লোকটার হাসির সাথে পুরো ঘরটা যেন কাঁপতেছে। রকির গলা শুকিয়ে গেছে। প্রথমে ভয় না পেল, মৃত্যুর কথা শুনে দম আটকে যাচ্ছে যেন। মানুষ যতই বাহাদুরি দেখাক, মনের কথা শুনে সবারই গলা শুকিয়ে যায়। কারণ মানুষ সব বিষয়ে অজ্ঞ থাকলেও এটা জানে সবাইকে মৃত্যুবরণ করতে হবে আগে বা পরে। তাই রকিরও ভয় করতে শুরু করেছে, চিল্লিয়ে বলতেছে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু আগন্তুক লোকটার যেন সে বিষয়ে কোনো হুঁশ নেই। চেয়ারে হেলান দিয়ে উপরে জ্বলে থাকা লাল কালারের লাইটার দিকে তাকে আপন মনে সিগারেট টেনে যাচ্ছে। তার পাশে দুজন, রাশেদার তারেক তার পিছনেই দাঁড়িয়ে আছে। বলতে পারেন ভয়ে তাদের চোখ বড় বড় হয়ে আছে। লোকটা সিগারেটটা শেষ করে তাদের দুজনকে ইশারা করতে তারা দুজন বুঝে যায় কি করতে হবে। ইশারা দিয়ে লোকটা চেয়ার থেকে উঠে আস্তে আস্তে অন্ধকারে মিলিয়ে যায়। এদিকে নিলয় বাহির থেকে এসে চুপি চুপি নিজের ঘরে যেতে নিলেই পিছন থেকে একটা ডাকে থমকে দাঁড়ায়। নিলয়, এত রাতে কোথায় গিয়েছিলে তুমি? মায়ের কথাই নিলয়ের চোখে আতঙ্কের ছাপ। তার মানে মায়া কি সব জেনে গেল নাকি? এখন কি বলবে মায়াকে? কি বলা যায়? মায়া নিলয়ের দিকে রাগিয়ে লুকিয়ে তাকিয়ে আছে, মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবে। নিলয় মায়ের চোখের দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে নেয়। নিলয় তো মনে করেছে মায়া সব সত্যিই জেনে গিয়েছে। তখনই মায়া নিলয়ের কলার চেপে ধরে বলতে লাগে, তুই সিগারেট খাস? আর সিগারেট খাওয়ার জন্য তুই এত রাতে বাইরে গিয়েছিস? হ্যাঁ, কথা বলিস না কেন, বল। মায়ের কথায় নিলয় টাস্কি খায়। তার মানে মায়া কিছুই বুঝতে পারেনি। নিলয় মনে মনে খুশি, তবে এখন যেভাবে হোক মায়াকে শান্ত করতে হবে, তা না হলে কেলেঙ্কারি হয়ে যাবে। দেখুন ম্যাম, আমি সব সময় খাই না, যখন ভালো না লাগে তখন খাই। আর আজকে হুট করে ঘুম ভেঙে যায়, তাই আর কি। তাই আর কি? হ্যাঁ বল, এগুলো ছাইপাস আর খাবি না, মনে থাকবে। আজকের জন্য মাফ করে দিলাম তোকে। আচ্ছা ম্যাম, আর খাবো না। এখন কলারটা ছাড়েন, আমার দম বন্ধ হয়ে আসতেছে। ছাড়বো না, কি করবি তুই? কথাগুলো বলে মায়ের নিলয়কে একেবারে তার কাছে নিয়ে আসে। একে অপরের নিঃশ্বাসের শব্দ পর্যন্ত শুনতে পাচ্ছে। নিলয় যেন কোনো ঘুরের মধ্যে চলে যাচ্ছে। হঠাৎ মনে হয়েছে এগুলো ঠিক হচ্ছে না। ম্যাম, আর কখনো সিগারেট খাবো না, প্লিজ ছেড়ে দিন, দম বন্ধ হয়ে যাচ্ছে। নিলয়ের কথাই মায়া বাস্তবে ফিরে নিলয়কে ছেড়ে দেয়, তবে ছাড়ার আগে বলে আর কোনোদিন যেন সিগারেট না খায়। মায়ের রুমে গিয়ে ভাবতে থাকে। হুট করে তার ঘুমটা ভেঙে যায়। পরে আর ঘুম আসছিল না, তাই ছাদে যাওয়ার জন্য রুম থেকে বের হতেই নিলয়কে দেখে বাইরে থেকে আসতেছে। তার জন্য কি এভাবে ধরা? ভালোই হয়েছে, অন্তত তার ভয় আর সিগারেট খাবে না। এগুলো ভেবে মনে মনে হাসতে থাকে মায়া। ইস, কি বাচ্চাটাই না বাঁচলাম। ভাগ্যিস কাপড়গুলো গাড়িতে খুলে আসছিলাম, যদি ওই কাপড় দেখে ফেলতো তাহলে আমার কাহিনী শেষ ছিল। নিলয় মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে তাকে এ যাত্রায় বাঁচিয়ে দেওয়ার জন্য। শোনো আব্বু, পরশুদিন কিছু ড্রাগস যাবে ভার্সিটিতে। রকিকে বইল ভার্সিটির পেছনে যে পরিত্যক্ত বাড়িটা আছে তার নিচে একটা গোপন রুম আছে, সেখানে সব ড্রাগস যেন রাখে। আমি রকিকে ফোনে পাচ্ছি না। এভাবে যদি ড্রাগসের ব্যবসাটা চালিয়ে যেতে পারি তাহলে আমরা টাকার উপর ঘুমাবো আর তোমাকে মন্টি বানিয়ে দিব। রাজার কথায় আকাশের খুশি হলো, আবার চিন্তায় পড়ে যান, কারণ রকিকে খুঁজে পাচ্ছে না, জানে না কোথায় আছে। তাহলে রকিকে কিভাবে পড়বে? আর খুশি হয়েছে তাকে মন্ত্রী বানাবে এটা শুনে। আসলে দুনিয়া স্বার্থ দিয়ে ভরপুর। বাপ ছেলের সাথে, ছেলে বাপের সাথে বেইমানি করে শুধু মাত্র এই টাকার জন্য। ভাই ভাইয়ের শত্রু হয়ে যায়। রাজ আকাশ সাহেবকে কথাগুলো বলে ফোন রেখে দেয়। নিলয় আর মায়া ভার্সিটিতে যাচ্ছে অনেকদিন পর। নিলয় অসুস্থ থাকাকালীন মায়া ভার্সিটিতে যায়নি। আজকে তারা দুজন ভার্সিটি যাচ্ছে, তবে গাড়ি দিয়ে নয়, রিক্সা দিয়ে। নিলয় অনেকবার বলেছে গাড়ি নিয়ে যাওয়ার জন্য, কিন্তু মায়ের একটাই কথা, রিক্সা দিয়ে যাবে। অগত্যা না পেরে নিলয় রিক্সা ডেকে আনে। দুজন রিক্সায় একসাথে বসে আছে, তবে মায়ের আগে ফুসছে। মায়াকে দেখে বোঝা যাচ্ছে এখনই বোধহয় ফেটে যাবে। দাঁতে দাঁত চেপে নিলয়কে বলে, এত দূরে বসেছো কেন? মাঝে এত জায়গা থাকতে একেবারে সাইড হয়ে বসেছো কেন? এদিকে আসো আরো। না না, আমি ঠিক আছি, সমস্যা নেই, আমি এখানেই ঠিক আছি। নিলয়ের এমন কথা শুনে মায়া আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারেনি। কলা ধরে টান দিয়ে একেবারে তার কাছাকাছি নিয়ে আসে। নিলয়ের দম বন্ধ হয়ে আসছে। সে বুঝতে পারছে না কি করবে, কারণ যেখানে মায়ের নিজের ভয় পাওয়ার কথা সেখানে মায়া না পেয়ে সে পাচ্ছে। হয়তো এতিম গরিব বলে এত বড় লোক কারোর কাছাকাছি যেতে বিবেকে বাঁধে। মায়ের নিলয়ের হাত জড়িয়ে ধরেছিল। নিলয় বলার পরও হাত চায়নি, বরং রাগীভাবে তার দিকে তাকিয়েছিল।
নিলয় মনে মনে চিন্তা করে, মায়ের মনে কি তার জন্য কিছু আছে, নাকি এমনিতেই মায়া মজা করছে। সব চিন্তার ব্যাঘাত ঘটে রিক্সা চালকের ডাকে। তাকিয়ে দেখে ভার্সিটিতে এসে পড়েছে। নিলয় টাকা দেওয়ার আগে মায়া দিয়ে দেয়। দুজন একসাথে ভার্সিটিতে প্রবেশ করতেই ভার্সিটির মাঠে সকল স্টুডেন্টদের জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তারাও সেখানে যায়। একজন স্টুডেন্টকে তারা জিজ্ঞেস করে, ভাই কি হয়েছে এখানে? স্টুডেন্ট ক্লাস বাদ দিয়ে এখানে কেন? কি ভাই, কিছু জানেন না? এমপি আকাশ সাহেবের ছেলে রকিকে কেউ খুব খারাপভাবে খুন করেছে, এখানে ফেলে রেখে গিয়েছে, আর আজকে ক্লাস হবে না। ছেলেটার কথাই মায়া সহ নিলয় একটা ধাক্কা খায়। মায়া নিলয়ের দিকে তাকিয়ে আছে। দুজন ভিড় ঠেলে সামনে গিয়ে দেখে রকির মৃতদেহ পড়ে আছে। রকির বডিটাকে দেখে মায়া নিলয়কে জড়িয়ে ধরে। মাথা কেটে আলাদা করে দিয়েছে, যৌনাঙ্গ কেটে ফেলে দিয়েছে। প্রত্যেকটা হাত পায়ের আঙ্গুলের নখগুলোকে সম্ভবত প্লাস দিয়ে উপড়িয়ে ফেলছে, যাকে বলে ভয়ঙ্কর মৃত্যু থেকেও ভয়ঙ্কর। এতক্ষণে এমপি আকাশ সাহেবও চলে এসেছে। ছেলের এই অবস্থা দেখে চোখ বন্ধ করে নেয়। ক্যাম্পাসে চিলেই বলে ওঠে, আমার ছেলেকে যারা এভাবে মেরেছে তাদের সব কটাকে কুত্তার মতো পিষিয়ে মারবো বলে গেলাম। কথাগুলো বলে আকাশ সাহেব চলে যায়। মায়া নিলয়কে নিয়ে ভিড় থেকে চলে আসে। মায়ের রকির বডিটাকে দেখে বেশ কয়েকবার বমি করে। এতটা জঘন্যভাবে কোনো মানুষ মারতে পারবে মায়ের মনে হচ্ছে না। মায়া নিলয়কে বলে, নিলয়, তোমার মনে হয় রকিকে কোনো মানুষ মেরেছে? কি জঘন্যভাবে মারলো, আমার তো দেখেই দম বন্ধ হয়ে যাচ্ছে। দেখেন ম্যাম, আমি যতদূর জানি রকি ছেলেটা অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। হয়তো তাদের কোনো রিলেটিভরা এমনটা করেছে, আর মরেছে ভালোই হয়েছে। ক্যাম্পাসটা অন্তত শান্ত থাকবে। আচ্ছা চলেন বাড়ি চলে যাই, ক্লাস যেহেতু হবে না। না, বাড়ি যাব না, চলো সামনের পার্ক থেকে ঘুরে আসি। নিলয় মায়ের কথায় সায় দিয়ে তারা পার্কে চলে যায়। এইদিকে পুলিশ অফিসার সাইদ সাহেব চিন্তিত হয়ে কপালে হাত দিয়ে বসে আছে। তখনই তার ফোনে কল আসে। ফোনটা হাতে নিয়ে দেখে আকাশ সাহেবের ফোন। কাপা কাপা হাতে ফোনটা ধরতেই, কোনো খোঁজ পেয়েছিস? তোদেরকে শুধু শুধু টাকা দিয়ে রেখেছে, কোনো কাজের দিকে তোরা নেই। এখন আমার নিজেকে বের হতে হবে, রাত জানার আগে সব করতে হবে। রাত শুনলে আমার সবার 12টা বাজাবে। স্যার, খুনিকে তা বলতে পারবো না, তবে রকির কাপড় থেকে একটা চিরকুট পেয়েছি। চিরকুটে লেখা, পৃথিবীটা গোলাকার আকৃতির, যাকে বলে খুবই ছোট, আর তোরা সেই পৃথিবী থেকে তার থেকে দ্বিগুণ পাপ করে ফেলেছিস। তোদের পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। তোর ছেলে নিরীহ মেয়েদের জীবন নষ্ট করে মজা পেত। আমার আগমন ঘটার সাথে সাথে তোর আদরের ছোট্ট ছেলেকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি। তোর সমস্ত পাপের সাম্রাজ্য ভেঙে ঘুরিয়ে দেব। ভালো থাকিস। পরে লাশ কার হবে জানি না। চিরকুটের লেখাটা পড়ে আকাশ সাহেবের কপাল বেয়ে ঘাম পড়তে শুরু করে। তখনই ফোনে একটা কল আসে। হাতে নিয়ে নাম্বার চেক দিয়ে ভয়ে ফোন হাত থেকে পড়ে যেতে নেয়, কারণ ফোন দিয়েছে রাজ। হয়তো রাজ রকির বিষয়ে জেনে গিয়েছে। আকাশ সাহেব কাপা কাপা হাতে ফোনটা ধরে ওপাশ থেকে, তোমাদের দিয়ে কিচ্ছু হবে না। তোমরা আমার ভাইকে দেখে রাখতে পারলে না? আর রকি যে কয়েকদিন ধরে নিখোঁজ, আমাকে বলনি কেন? আমি জানতে পারলে আমার ভাইটাকে আজ মরতে হতো না। আমি আসছি খুব তাড়াতাড়ি। মরতে হবে খুব বাজেভাবে যে আমার ভাইটাকে মেরেছে। আমি রাজ, মাইন্ড দিয়ে গেম সাজাই, ওয়েট অ্যান্ড ওয়াচ। কথাগুলো বলে রাজ ফোন রেখে দেয়। আকাশে বুঝতে পারছে না কি করবে, কারণ রাজ আন্ডারগ্রাউন্ডে আছে। রকির কথা শুনে আসতেছে। ওনার অজানা রাজ আসলে কি হবে। ছেলেটা বরাবরের মতোই পাগল। একমাত্র রাজের জন্য সে আজ এতটা পাওয়ারফুল। তখনই আকাশ সাহেবের কাছে তার একজন লোক এসে বলে, স্যার, আরব চৌধুরীর মেয়ের বডিগার্ডকে পুলিশ দিয়ে রামকেলানি দিলে হয়তো কিছু জানা যাবে, কারণ ছেলেটার শরীরে অসম্ভব রকমের শক্তি। আমাদের 20 জন ছেলেপেলেকে একাই মেরে শুইয়ে দিয়েছিল স্যার। আকাশ সাহেব ছেলেটার কথা শুনে বেশ চিন্তায় পড়ে যায়। একটু সময়ের জন্য অতীতে চলে যায়। আহনাব চৌধুরী আর সে খুবই ভালো বন্ধু ছিল। দোষ তারই ছিল, বিজনেস করার সময় লোভ এসে বাসা বাঁধে। চেয়েছিল আহনাব চৌধুরীকে বাদ দিয়ে একাই বিজনেস চালিয়ে যাবে, তাহলে খুব তাড়াতাড়ি তার নামডাক ছড়িয়ে পড়বে। যখন আহনাব চৌধুরীর সাথে বেইমানি করে, তখন আহনাব চৌধুরী তাকে জেলে দিয়ে দিয়েছিল। তারপর থেকেই শত্রুতা। তবে সে জেলে থাকাকালীন আহনাব চৌধুরী তার বিজনেস বড় করে ফেলে আর হয়ে ওঠে নাম্বার 1 বিজনেসম্যান। আহনাব চৌধুরীর উন্নতি সে মেনে নিতে পারেনি। বিভিন্নভাবে চেষ্টা করত আহনাব চৌধুরী ক্ষতি করার, তবে এখনো পর্যন্ত পেরে ওঠেনি। আচ্ছা নিলয়, তোমার সম্পর্কে আমাকে কিছুই বললে না। আজকে যেহেতু সুযোগ হয়েছে, তাহলে তোমার সম্পর্কে কিছু বলবে। মায়ের কথাই
নিলয় চিন্তায় পড়ে যায়, কারণ মায়া যদি তার অতীত শুনে তাকে দোষী মনে করে তখন কি হবে। তাই নিলয় বলে, ম্যাম অন্য একদিন বলবো, আজকে থাক, চলেন বাড়ি ফেরা যাক। আজ মানে আজ আর এক্ষুনি বলতে হবে, বলো বলছি। নিলয় বুঝতে পারে এখন মায়াকে হাজার বলার পরও কোনো কাজ হবে না, কারণ মায়া তার কথা শুনবে না। তাই নিলয় লম্বা একটা নিঃশ্বাস নিয়ে মায়াকে তার অতীত বলতে শুরু করলো। বলার পর নিলয় চোখ খুলে দেখে মায়ের চোখে পানি, তার মানে তার অতীত শুনে মায়া কান্না করছে। নিলয় কিছু বলতে যাবে তখন মায়া নিলয়ের খুব কাছাকাছি চলে আসে। নিলয়ের গালে হাত দিতেই নিলয় চমকে মায়ের দিকে তাকায়। নিলয় বুঝতে পারছে না মায়া নিলয়ের সাথে কি করতে চাচ্ছে। মায়া হুট করে নিলয়ের গালে চুমু দিয়ে বসে। নিলয় যেন আকাশ থেকে পড়ে, সাথে সাথে মায়ের থেকে সরে আসে। এতক্ষণে মায়ের ঘোর কাটে, নিচের দিকে তাকিয়ে থেকে বলে, সরি নিলয়, আমি বুঝতে পারিনি। আচ্ছা শোনো, অতীতে তোমার সাথে অনেক খারাপ হয়েছে, আর তাতে তোমার কোনো দোষ নেই, তাই কষ্ট পেও না। আমরা আছি তো তোমার সাথে। আচ্ছা, তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? মায়ের মুখে গার্লফ্রেন্ড কথা শুনে নিলয় ভেবেচেকে খেয়ে যায়। নিম্নত্ব আওয়াজে বলে, তখন তো কলেজ থেকে এসে চাকরের ন্যায় বাসায় খাটুনি করেছি, আর আমার মতো এতিম ছেলেকে কে পছন্দ করবে, দেখতেও বাজে। তোকে এত কিছু বলতে বলেছি? শোন, আজ থেকে কোনো মেয়ের সাথে কথা বলতে পারবি না, মনে থাকবে তো? জি ম্যাম, মনে থাকবে। মনে থাকলেই ভালো। এখন শোন, মালিককে আমি না তুই? কেন ম্যাম, আপনি মালিক? তাহলে তো আমি যা বলবো তোকে শুনতে হবে, তাই না? জি ম্যাম, বলুন। এই তো গুড। তা শোন, আমার কাছে আয় তুই, কথা আছে। জি ম্যাম, বলুন। নিলয় মায়ের কাছে আসতেই মায়া নিলয়ের ঠোঁটে ঠোঁট চেপে ধরে। নিলয় কিছুক্ষণের জন্য থমকে যায়, নিজেকে ছাড়িয়ে নিতে চাচ্ছে, কিন্তু মায়া নিজের সর্বশক্তি প্রয়োগ করে কিস দিয়ে ছেড়ে দেয়। ম্যাম, এটা কি করলেন? এটা কিন্তু ঠিক না। আমি কোথায় আর আপনি কোথায়? শোন, ঠিক কোনটা আমাকে শেখাতে আসিস না। তোকে প্রথম দিন থেকে আমি পছন্দ করি, বলতে পারিস ভালোবেসে ফেলেছি। তাই অন্য মেয়েদের মতো ইনিয়ে বিনিয়ে বলতে পারবো না। আমার মতো করে তোকে জানিয়ে দিলাম, আব্বুকে আমি দেখে নিব। শোন, তুই আমার, তাই কোনো মেয়ের দিকে তাকাতে পারবি না, বুঝতে পারছিস? মায়ের কথাই নিলয় তো হেব্বি খুশি, কারণ নিলয় মায়াকে সেই প্রথম দিন থেকেই পছন্দ করত। তাই মায়ের কথাই শুধু মাথা নাড়ে। আরও বেশ কিছুক্ষণ বসে থেকে তারা দুজন চলে যায়। সকালবেলা খাবার খেয়ে নিলয় আর মায়া ভার্সিটিতে চলে যায়। তারা দুজন ভার্সিটিতে গিয়ে কালকের মতো আজকেও স্টুডেন্টদের দাঁড়িয়ে থাকতে দেখে, তবে ভার্সিটির প্রায় পিছনের দিকে। তারা দুজনে সেখানে গিয়ে জানতে পারে এই শহরের সব থেকে টপ মাস্তান মাসুদকে ঠিক রকির মতোই মেরে ফেলে রেখে গিয়েছে। মাসুদ হচ্ছে রাজের ডান হাত। লাশের সাথে ড্রাগস পাওয়া গিয়েছে অনেক। লাশ দেখে মায়ের শরীর খারাপ করবে বলে নিলয় মায়াকে নিয়ে চারুকলায় চলে আসে। দুজন বসে এগুলো নিয়ে গল্প করছে। তখন মায়া বলে, নিলয় জানো, এই মাসুদ হচ্ছে এখানকার টপ মাস্তান। তাকে এখানকার সবাই ভয় পায়। দিনে দুপুরে মানুষ মেরে ফেলে রেখে যায়, তাকে কেউ কিচ্ছু বলতে পারে না। পুলিশও তাকে ভয় পায়। জানা যায় এই মাসুদ নাকি মাফিয়া রাজের ডান হাত, কিন্তু আজকে তাকেও কেউ এমন বিশ্রীভাবে মারল। আমার কি মনে হচ্ছে যেন আমাদের এখানে এমন কারোর আগমন ঘটেছে যে রাজের মতো ভয়ঙ্কর মাফিয়ার থেকেও ভয়ঙ্কর। কারণ রাজের নাম শুনলেই মানুষ ভয়ে জড়সড় হয়ে যায়। সেখানে রাজের ভাই রাজের লোকেদের মেরে যাচ্ছে। মায়ের কথাই নিলয় মনে মনে হাসতে থাকে। তখনই ভার্সিটিতে পুলিশের গাড়ির আগমন ঘটে। লাশটার কাছে কয়েকজন যায়। পুলিশ অফিসার সাইদ নিলয় আর মায়ের কাছে চারুকলায় আসে। এই ছেলে, তোমার নাম কি? মায়া আর নিলয় কথাটা শুনে সামনে তাকিয়ে দেখে একজন পুলিশ দাঁড়িয়ে আছে। নিলয় আর মায়া পুলিশ অফিসারের সামনে গিয়ে বলে, স্যার আমাদের বলছেন? হ্যাঁ, এই ছেলে, তোমার নাম কি? জি স্যার, আমার নাম নিলয়। তোমাকে আমার সাথে থানায় যেতে হবে। থানায় যাওয়ার কথা শুনে নিলয় আর মায়া দুজনেই অবাক হয়। মায়া বলে ওঠে, নিলয় কেন থানায় যাবে? ম্যাম, তার নামে আমাদের কাছে কমপ্লেন আছে, তাই ওনাকে থানায় যেতে হবে। না, নিলয় কোথাও যাবে না। আপনি হয়তো আমাকে চেনেন না। আমি আহনাব চৌধুরীর একমাত্র মেয়ে। আমি আব্বুকে বলে দিচ্ছি, ওয়েট। দেখুন ম্যাম, উনি থানায় যাওয়ার পর আমরা কিছু জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেব। নিলয় বুঝতে পারে এখানে তর্ক করে লাভ নেই, তাই মায়াকে বলে সে থানায় যাবে।
মায়া কিছু বলতে গেলে নিলয় চুপ করতে বলে। নিলয় মায়ের থেকে বিদায় নিয়ে পুলিশ অফিসারের কাছে চলে যায়। মায়া তাড়াতাড়ি করে আহনাব চৌধুরীর অফিসে চলে যায়। আহনাব চৌধুরীকে সব কিছু বলার পর ওনাকে নিয়ে থানায় চলে আসে। আহনাব চৌধুরী থানায় যাওয়ার পর পুলিশ অফিসার সাইদ বলে, স্যার আপনি আসতে গেলেন কেন? ফোন করলে আমি চলে যেতাম। হয়েছে, আর বলতে হবে না। নিলয়কে ধরে নিয়ে আসছেন কেন? তার মানে ছেলেটা আপনার পরিচিত? আসলে রকির ফোনের সাথে ছেলেটাকে আমরা সন্দেহ করছি, তাই ধরে আনা। সন্দেহের ভিত্তিতে ধরে আনা যায় সাইদ সাহেব? আহনাব চৌধুরীর কথায় পুলিশ অফিসার চুপ হয়ে যায়। আহনাব চৌধুরীর কথায় নিলয়কে জেল থেকে নিয়ে আসে। নিলয়কে আনা হলে আহনাব চৌধুরী আর মায়া নিলয়ের দিকে তাকিয়ে চমকে ওঠে, কারণ নিলয়ের সমস্ত শরীরে রক্ত দিয়ে মাখামাখি অবস্থা। দুজন কনস্টেবলের মাধ্যমে ভর দিয়ে আসে। মাথাটা নিচের দিকে করে রাখা, মনে হচ্ছে কোনো খুনের আসামিকে টর্চার করা হয়েছে। নিলয়ের এই অবস্থা দেখে মায়া তো আহনাব চৌধুরীর সামনে নিলয়কে গিয়ে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে থাকে, নিলয়, কথা বলো নিলয়, প্লিজ কথা বলো। এত রক্ত কিভাবে? এই নিলয়, কথা বলো না প্লিজ। আব্বু, ওরা নিলয়কে কিভাবে মেরেছে দেখো, দেখো না আব্বু। মেয়ের কথায় আহনাব চৌধুরীর চক্ষু লাল বর্ণ ধারণ করে। পুলিশ অফিসার সাইদকে থাপড় মেরে বলতে থাকে, একজন নিরপরাধ ছেলেকে তুলে এনে এভাবে টর্চার করলি, তোর চাকরি কিভাবে থাকে আমি দেখব। কথাগুলো বলে আহনাব চৌধুরী কাকে যেন কল দেয়। পুলিশ অফিসার সাইদ তো প্রায় কান্না করে দেওয়ার মতো অবস্থা, কারণ আকাশ সাহেবের কথায় ছেলেটাকে তো ধরে নিয়ে আসলো। এখন কিভাবে আহনাব চৌধুরীর হাত থেকে বাঁচবে? পুলিশ অফিসার আহনাব চৌধুরী পায়ে পড়ে যায়, কিন্তু আহনাব চৌধুরী নিলয়ের দিকে তাকিয়ে পুলিশ অফিসারকে মাফ করতে পারেনি। একটু পর থানায় একটা কল আসে আর বলে পুলিশ অফিসার সাইদকে সাসপেন্ড করা হয়েছে। পুলিশ অফিসার সাইদের ধারণা ছিল না এই ছেলেটার পিছনে সব থেকে বড় বিজনেসম্যান আহনাব চৌধুরীর হাত আছে। আহনাব চৌধুরী নিলয় আর মায়াকে নিয়ে হাসপাতালে চলে আসে। ডাক্তার নিলয়কে একদিন বেড রেস্টে থাকার জন্য বলেছে। আহনাব চৌধুরী আর মায়া বাহিরে দাঁড়িয়ে আছে। মায়ের দিকে তাকিয়ে দেখে মেয়েটার মুখে চিন্তার ছাপ স্পষ্ট, তার মানে মেয়েটা শেষমেশ বডি গার্ডকেই ভালোবেসে বসলো। আহনাব চৌধুরীর চিন্তার মাঝে মায়ের প্রশ্ন করে বসলো, আব্বু, তুমি তো আমার খুশির জন্য আমাকে অনেক কিছু দিয়েছো, যাতে আমি খুশি থাকি, তাই না? হ্যাঁ দিয়েছি, কারণ তুই আমার একমাত্র মেয়ে, তো খুশিতেই আমি খুশি। আব্বু, লাস্ট বারের মতো তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবে আমায়? বলো না আব্বু, কথা দিচ্ছি আর কখনো বায়না করব না। আচ্ছা বুঝলাম, তুই কি চাইবি আমি বুঝতে পেরেছি, যা আমি মেনে নিলাম। তোর খুশিতেই আমি খুশি। তবে মা, খেয়াল করেছিস আমাদের জন্য নিলয় এভাবে মার খাচ্ছে, তবুও চলে যাচ্ছে না? নিলয় অনেক ভালো মনের, চিন্তা করিস না, নিলয় সুস্থ হয়ে উঠুক, তোদের চার হাত আমি এক করে দেব। এখন তো একটু হাসি দে। আহনাব চৌধুরীর কথায় মায়া তাকে জড়িয়ে ধরে। এভাবে যদি প্রত্যেক মা বাবা ধনী গরিব না দেখে, তার সন্তানদের পছন্দ অনুযায়ী বিয়ে দিত, তাহলে কতই না সৌভাগ্যবান হতো। এদিকে রাজ আকাশ সাহেবের সামনে গম্ভীর হয়ে বসে আছে, কারণ তার ভাইকে ও সাথে তার খুবই কাছের ডানহাত মাসুদকেও রকির মতো খুবই বিশ্রীভাবে মেরে ঝুলিয়ে রেখেছে। রাজের চোখ দিয়ে যে কোনো সময় অগ্নি বের হবে, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তখন আকাশ সাহেবের ফোনে কল আসে। ফোনটা হাতে নিয়ে দেখে পুলিশ অফিসার সাইদ কল দিয়েছে। অতি আগ্রহের সহিত ফোনটা ধরে জিজ্ঞেস করে, শাহিদ কিছু কি জানতে পেরেছে? স্যার, আর জানার আপনার জন্য আমার চাকরিটা চলে গেল। আমার বউ বাচ্চা না খেয়ে থাকবে এখন। মানে কি বলছিস, বুঝিয়ে বল। পুলিশ অফিসার সাইদ আকাশ সাহেবকে সব খুলে বলে। ফোন স্পিকারে ছিল, রাজও শুনতে পায়। তবে স্যার, একটা জিনিস লক্ষ্য করেছি, আর তা হলো আমরা যখন কোনো আসামিকে টর্চার করি তখন অনেকে কান্নাকাটি করে ছেড়ে দেওয়ার জন্য। ছেলেটাকে যেভাবে মেরেছি, কোনো নির্দোষকেও যদি এর থেকে কম মারা হয় তাহলেও দোষ না থাকা সত্ত্বেও স্বীকার করে নিত, কিন্তু ছেলেটাকে মারতে মারতে দুজন হাবিলদার হাঁপিয়ে গিয়েছিল, তবুও ছেলেটার মুখ থেকে হাসিটা সরাতে পারেনি। আমার মনে হয় ছেলেটার মাঝে নিশ্চয়ই কিছু আছে। পুলিশ অফিসার কথাগুলো বলে ফোনটা কেটে দেয়। রাজের মুখে বাঁকা হাসি রয়ে যায়। রাজের হাসি দেখে আকাশ সাহেবের কেমন জানি মনে হচ্ছে রাজ বেশ চতুর। ছেলেটা তার ঘর থেকে বের হলে কি হবে, তাকে বেচতে আবার কিনতে পারবে। রাজ আকাশ সাহেবের দিকে তাকিয়ে বলতে লাগে, আহনাব চৌধুরী তোমার শত্রু, তার মানে আমারও আর আহনাব চৌধুরীর বডিগার্ডকে মেরে ফেলতে হবে, কারণ যে একাই 20 জনকে শুইয়ে দেওয়ার ক্ষমতা রাখে
তার মানে সে কোনো সাধারণ কেউ হতে পারে না। আর যেদিন রকি খুন হয় সেদিন থেকে আমি আহনাব চৌধুরী ও তার মেয়ের বডিগার্ডের ওপর নজরদারি লাগাই। তারা বলল আহনাব চৌধুরীর মেয়ের সাথে নাকি বডিগার্ডটার সম্পর্ক আছে, তাই আহনাব চৌধুরী ও বডিগার্ডটাকে মেরে মেয়েটাকে আমাদের দাসী বানিয়ে রাখবো, সাথে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আমাদের হয়ে যাবে। রাজের কথায় আকাশ সাহেব খুশিতে বাকুম বাকুম করতে লাগে। হেব্বি বুদ্ধি দিয়েছে ছেলেটাকে। তা তাদের কিভাবে আর কখন মারবে তাই বল। কেন? পরশুদিনই সবার খেলা শেষ করব। ক্যাম্পাসেই সবার খেলা শেষ হবে। তুমি আহনাব চৌধুরীকে যেভাবে হোক ক্যাম্পাসে আনবে। আমার সব লোক ক্যাম্পাস ঘেরাও করে রাখবে। পরশুদিন খেলা হবে, যা আজ পর্যন্ত কখনো হয়নি। সমগ্র ক্যাম্পাস রক্ত দিয়ে লাল করে দেব। রাজ কথাগুলো বলে অট্টহাসিতে মেতে ওঠে। এদিকে নিলয়কে নিয়ে বাসে যাওয়া হয়। আহনাব চৌধুরী স্ত্রীকে নিলয় আর মায়ের বিষয়ে বলে তিনিও দ্বিমত পোষণ করেনি, কারণ নিলয় বেশ ভালো একজন ছেলে। এভাবে দুদিন চলে যায়। নিলয় এখন পুরোপুরি সুস্থ। এর মাঝে বেশ কয়েকবার আহনাব চৌধুরীর ফোনে কল দিয়ে ভয় দেখানো হয়েছে। উনি নিলয় আর মায়ের জন্য বডিগার্ড নিযুক্ত করেন। নিলয় না করাই সাফ বলে দিয়েছিলেন, তোমার কিছু হলে আমার মেয়েটাকে কে দেখে রাখবে? নিলয় আর জোর করেনি। নিলয় আর মায়া আজকে ভার্সিটিতে যাচ্ছে দেখে বোঝা যাচ্ছে তারা দুজনে খুবই হ্যাপি। নিলয় আর মায়া ভার্সিটিতে প্রবেশ করার পরই তারা দুজন চারুলতায় গিয়ে আড্ডা দিতে যায়। তখনই তাদের কাছে মায়ের ফ্রেন্ড তিশা আসে। কি রে দোস্ত, দুলাভাইকে পেয়ে আমাকে ভুলে গেলি? কয়েকদিন আসতে পারিনি, নানু বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। ক্যাম্পাসে আসার পর শুনেছি নিলয় ভাইয়ের উপর আবার অ্যাটাক হয়েছে। হ্যাঁ রে, আর বলিস না। যাই হোক, বাদ দে, আয় আড্ডা দিই। তোর সাথে অনেক দিন ধরে আড্ডা দেইনি। মায়া, রাজের ডান হাত মাসুদকে নাকি খুবই বিশ্রীভাবে কি মেরেছে। অনেক বিশ্রীভাবে। কেন, তুই জেনে কি করবি? আসলে দোস্ত, যে রাজের লোককে এভাবে মারতে পারে সে কোনো সাধারণ কেউ না। তাকে সামনে পেলে কিস করতাম। তিশার কথায় মায়া বিষম খেতে লাগে। মেয়ে বলে কি, এতক্ষণে তাদের নিলয়ের কথা মনে পড়ল। কথাই এতটাই মনোযোগী ছিল, একটু সময়ের জন্য ভুলে গিয়েছিল। মায়া নিলয়কে বলে, নিলয়, আমাদের জন্য বাদাম কিনে আনবি প্লিজ। মায়ের কথাই নিলয় বাদাম কিনতে চলে যায়। বেশ সময় চলে যায়, নিলয় এখনো আসেনি। মায়া বেশ বিরক্ত হচ্ছে। মনে মনে ভাবে বাদাম নিয়ে আসলে তার খবর আছে। একটু পরে ক্যাম্পাসের স্টুডেন্টরা দৌড়ে মাঠের দিকে যেতে থাকে। তখন মায়া আর তিশা একজনকে জিজ্ঞেস করে, আর বলিয়েন না, ক্যাম্পাসে মাফিয়া রাজ এসেছে আর একটা ছেলেকে খুব মারতেছে, সেখানেই যাচ্ছি। ছেলেটা কথাগুলো বলে মাঠের দিকে চলে যায়। মায়া আর তিশাও দৌড়ে মাঠের দিকে চলে যায়, কারণ নিলয় এখনো আসেনি। তারা গিয়ে দেখে প্রায় 20টার মতো গাড়ি ক্যাম্পাসের মাঠটা ঘিরে রেখেছে। সবগুলো গাড়িতেই মাফিয়া রাজের পোলাপাইন। মাঠের মাঝখানে একটা গাড়ির ওপর পায়ের ওপর পা তুলে আপন মনে সিগারেট টেনে যাচ্ছে মাফিয়া রাজ। তার পাশে মায়ের রাখা বডিগার্ডগুলো পড়ে আছে। মাঠের মাঝে একদল পোলাপাইন গোল হয়ে একজন ছেলেকে মারতেছে। খেয়াল করে তাকিয়ে মায়ের আত্মা শুকিয়ে যায়, কারণ নিলয়ের বডিটা মাটিতে পড়ে আছে। সবগুলো ছেলের হাতে হকি স্টিক। মায়া নিলয় বলে চিল্লিয়ে ওঠে। তখনই পাশ থেকে রাজ মায়াকে দেখে বাঁকা হেসে বলে, মাফিয়ার মনে প্রথম দেখায় আগুন লাগিয়ে দিয়েছ, সব কয়টাকে শেষ করে তোমাকে আপন করে নিব। রাজ কথাগুলো বলে অট্টহাসিতে নেতিয়ে পড়ে। এদিকে আকাশ সাহেব আহনাব চৌধুরীকে ফোন দিয়ে বলে, কি রে আহনাব, কেমন আছিস? আমাকে জেলে পাঠিয়ে ব্যবসা তো ভালোই করে নিয়েছিস। তা তোকে যে জন্য কল দেওয়া, মেয়ে আর বডিগার্ডকে তো ভালোই লাই দিলে। তা আজকে তাদেরকে কে বাঁচাবে? কুত্তার বাচ্চা, ওদের কিছু হলে তোকে ছাড় দিব না। তুই ওদের কিছু করিস না। করবো না। যদি এমনটা চাস তাহলে ভার্সিটিতে চলে আয়, বাকিটা না হয় একসাথে বসেই হবে। আহনাব চৌধুরী অফিস থেকে তাড়াহুড়ো করে বের হয়ে যায়, সাথে কিছু বডিগার্ডকে নিয়ে নেয়। ক্যাম্পাসে গিয়ে দেখে আকাশ সাহেব তার ছেলে রাজ বসে আছে। বিপরীত পাশে তাকিয়ে দেখে মায়া মাটিতে লুটিয়ে পড়ে কান্না করছে। পাশে নিলয়ের রক্তাক্ত বডিটা পড়ে আছে। আহনাব চৌধুরী দৌড়ে মেয়ের কাছে ছুটে যায়। মায়া আহনাব চৌধুরীকে দেখে দৌড়ে ওনাকে জড়িয়ে ধরে বলতে থাকে, আব্বু, আমার নিলয়কে ওরা মেরে ফেলেছে আব্বু। আব্বু, নিলয় কথা বলতেছে না আব্বু। আব্বু, আমিও মরে যাব। নিলয়কে এনে দাও না আব্বু, প্লিজ দাও না। কথাগুলো বলে মায়া কান্নায় ভেঙে পড়ে। তখনই আকাশ সাহেব তাদের কাছে এসে বলে, আহানাপ, আর তোর যাবতীয় সম্পত্তি আমার ছেলে রাজের নামে লিখে দে, না হলে তোকে আর মেয়েকে এখানে মেরে ফেলে রাখবো। তুই চিন্তা কর কি করবি। তোদের কাউকে কিছু দিব না,
কি করতে পারবি কর। এই গার্ডরা এদিকে আসো। আহনাব চৌধুরী বডিগার্ডদের ডাকার সাথে সাথে কয়েকটা গুলির শব্দ হয়। তাকিয়ে দেখে বডিগার্ডদের মৃতদেহটা মাটিতে পড়ে আছে। আহনাব চৌধুরী ভয় পেয়ে যায়। ভয়ে মেয়েকে জড়িয়ে ধরে শক্ত করে। দেখ আহনাব, তুই যদি আমার কথা না মানিস তাহলে তোদের অবস্থা এই গার্ডদের মতোই হবে। এই শহরে এখনো কেউ জন্ম নেয়নি আমার ছেলে রাজের মুখোমুখি হবে। রাজের নামে পুরো শহর থরথর করে কাঁপে। তাই আইন কানুনে ভয় দেখাস না, সাইন করে দে। আহনাব চৌধুরী বুঝতে পারে তাদের কথা না মানা ছাড়া উপায় নেই। আহনাব চৌধুরী সাইন করার জন্য কলমটা হাতে নিতেই ক্যাম্পাসের ভিতর প্রায় 30টার মতো গাড়ি এসে ক্যাম্পাসের মাঠে এসে থামে। সবগুলো থেকে অনেক পুলিশ অফিসার, আর্মি অফিসার বের হয়। পুলিশ আর্মিদের থেকে রাজ আর আকাশ সাহেব কিছুটা আটকে ওঠে, তবে তারা সবাই খেয়াল করলো সামনের গাড়ি থেকে এখনো কেউ বের হয়নি। একজন এসে সামনের গাড়ির দরজাটা খুলে দিতেই স্বয়ং দেশের মন্ত্রী সেই গাড়ি থেকে বের হয়। মন্ত্রীকে বের হতে দেখে আকাশ সাহেব আর রাজের গলা শুকিয়ে যায়। আকাশ সাহেবের মাথায় একটাই প্রশ্ন, মন্ত্রী সাহেব এখানে কিভাবে? নাকি আহনাব মন্ত্রী সাহেবকে বলেছে? মন্ত্রী মাহবুব সাহেব পুলিশ আর আর্মিদের দাঁড়াতে বলে। আকাশ আর রাজের সামনে গিয়ে দাঁড়ায়। এতক্ষণ আহনাব সাহেবও বিস্ময় দৃষ্টিতে তাকিয়েছিল। আকাশ সাহেব বলে, স্যার আপনি এখানে? আমাকে বললেই হ্যাঁ আমি আপনার এখানে চলে আসতাম। হয়েছে, আর বলতে হবে না। আপনারা দুজন কি করতে যাচ্ছিলেন জানেন? আচ্ছা, আপনাদের দুজনকে একটা গল্প শোনাই। মানুষেরা শিকার করতে জঙ্গলে যায়, আর তারা একটা হলেও শিকার ধরে আনে। আচ্ছা বলেন তো, জঙ্গলে যে শিকারি যায় তার কি প্রাণের ভয় নেই? কারণ জঙ্গলে তো বিষাক্ত জানোয়ার বাঘ থাকে, তাহলে শিকারি কেন একাকী শিকার করতে যায় বলতে পারবেন? মাহবুব সাহেবের কথায় সবাই চুপ। উনি তো ঠিকই বলেছে, জঙ্গলে অনেক রকম পশু থাকে, তাহলে কিভাবে শিকারি ভয় না পেয়ে শিকার করে নিয়ে আসে? কিছুক্ষণ পর মাহবুব সাহেব নিজেই বলে ওঠে, জানতাম আপনারা পারবেন না, আমি বলে দিচ্ছি। কারণটা হলো শিকারি শিকার করার আগে জঙ্গলটাকে নিজের আয়ত্তে করেই শিকার করতে নামে। কারণ শিকারি জানে জঙ্গলে একটা পদক্ষেপ ভুল হলেই মৃত্যু নিশ্চিত। তাই আত্মরক্ষার জন্য শিকারি নিজের কাছে প্রয়োজনীয় জিনিস নিয়েই যায়। তাহলে কেন নিলয় এখানে পড়ে পড়ে মার খাচ্ছে? মাহবুব সাহেবের মুখে নিলয় নামটা শুনে সবাই অবাক হয়ে মাহবুব সাহেবের কথাগুলো কারোর বোধগম্য হচ্ছে না, তাই তিনি আবার বলতে শুরু করে, মাফিয়া কিং রাজ মেয়ে পাচার, ড্রাগস, বিভিন্ন অসামাজিক কাজে জড়িত, তাই না? তুমি নিজেকে সবসময় বেশি চালাক মনে করো, তাই না? তোমার থেকে চালাক এখনো আছে। আর হ্যাঁ আকাশ সাহেব, আমি আপনাকে পথ থেকে বের করব না, কারণ আপনাদের কাছে এমন একজন উপস্থিত আছে যে আপনাকে মৃত্যুর দুয়ার পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে। যাই হোক, আপনাদের একটা সত্যি বলে যাই, যেই ছেলেটাকে এভাবে বেধড়কভাবে পিটাচ্ছেন সে কোনো সাধারণ ছেলে না। সে হচ্ছে পৃথিবীর সব থেকে ভালো শার্প শুটার, জুটো, কারাতে, কুংফু এক্সপার্ট ইন শুটিং। হি ইজ দ্য র এজেন্ট নিলয় মাহমুদ। তার হাত থেকে আজ পর্যন্ত কেউ রেহাই পায়নি। রাফিয়া থেকে একজন শিবলি নাম মাফিয়া বাংলাদেশে আক্রমণ করেছিল, সেই মাফিয়াকে মেরে প্রশংসিত হয়। নিলয় আমার খুব কাছের, যখন শিবলিকে মেরে আসছিল তখন ওকে বলেছিলাম আমার কাছে কি চাই। নিলয় বলেছিল, আমি চাই আমার কাছে যাতে কেউ বাধা না দেয়, স্বয়ং আপনিও না। আজ আমি আমার জীবনের সাথে জড়িত একটা মিশনে যাব, তাই আমি চাই সম্পূর্ণ মিশনটা আমি একা করব, কোনো প্রশাসন আমাকে বাধা দিতে পারবে না। আচ্ছা তাহলে তাই হবে, তবে দরকার লাগলে অবশ্যই আমাকে জানাবে। আর শুনো, তোমাদের বলছি, তোমাদেরকে আজ কীভাবে মারা হবে জানি না, তবে বেঁচে থাকলে আমি দেখতে আসব। আর হ্যাঁ আহনাব চৌধুরী, আপনার কোনো চিন্তা নেই। আপনি যাকে মেয়ের জামাই বানাতে চাচ্ছেন সে বড় বড় মাফিয়াকে নিমিষে মাটিতে দাফন করে দিয়েছে। আমাদের র এজেন্টের গর্ব নিলয় মাহমুদ। কথাগুলো বলে মাহবুব সাহেব চলে যায়। নিলয়ের এমন ভয়ঙ্কর পরিচয় পেয়ে রাজ, আকাশ সাহেব, আহনাব চৌধুরী, মায়া সহ সবাই বেশ চমকে আছে। এতক্ষণ আকাশ সাহেবের মুখে ছিল রাজের থেকে বড় কেউ নেই। এখন মনে হচ্ছে নিলয়ের কাছে রাজ কিছুই না। তাদের সকলের ভাবনার মাঝে একটা গম্ভীর কণ্ঠের আওয়াজ শুনতে পায়, পিপিলিকার ডানা গজায় মরিবার তরে, তাই তো পিপিলিকা ডানা ঝাপটিয়ে আকাশে উড়ে, আকাশ থেকে পড়ে গিয়ে ডানা ভেঙে মরে। তারা সবাই তাকিয়ে দেখে নিলয় গাড়িতে হেলান দিয়ে সিগারেট টেনে আকাশের দিকে ধোঁয়া ছাড়ছে আর এই লাইনগুলো উচ্চারণ করছে। সারা শরীর রক্তে মাখা, রক্তের ফোঁটা চুল দিয়ে আছড়ে পড়ছে। এ যেন এক ভয়ঙ্কর মানব। তখন নিলয় রাজের দিকে তাকিয়ে আস্তে আস্তে হাতটা
মুষ্টি বদ্ধ করে মুখে আওয়াজ করে ওঠে। বুম! নিলয়ের মুখের আওয়াজের সাথে সাথে ক্যাম্পাসের বাহিরের জঙ্গলের দিক থেকে বিকট শব্দ হয়। তারা সেদিকে তাকিয়ে আবার ভয়ঙ্কর ভাবে নিলয়ের দিকে তাকায়, কারণ ক্যাম্পাসের পিছনের পুরনো বাড়িটা ব্লাস্ট হয়ে গেছে। আগুন দাউ দাউ করে জ্বলতেছে। রাজের মাথা চক্কর দিতে শুরু করে, চিল্লিয়ে বলতে থাকে, আমার এতদিনের সবকিছু নষ্ট হয়ে গেছে, আমি ধ্বংস হয়ে গিয়েছি, আমার সব শেষ। রাজ কথাগুলো বলে প্রায় চোখ মুখ লাল বর্ণ ধারণ করে। তখন নিলয় সিগারেটের জোরে একটা টান দিয়ে বলতে শুরু করে, ওই পুরনো বাড়িতে তো যাবতীয় কালো জিনিস আছে, সেখানেই সব কিছুর আঞ্জাম দিতি। ড্রাগস, গাঁজা, মেয়ে পাচার সহ যাবতীয় কাজ সেখানে করতি। দেখ, তোর সব কিছুই আজ ধ্বংস। তুই এখন রাস্তার ফকির। কথায় আছে না, বাপ বাপকেও ছাড়ে না। নিলয়ের কথাগুলো রাজের কাছে কাটার মতো লাগে, তাই সে চিল্লিয়ে বলে ওঠে, তোকে আজ আমি জ্যান্ত কবর দিব। তুই আমার এতদিনের সবকিছু নষ্ট করে দিয়েছিস, তোর রক্ত দিয়ে গোসল করব। কথাগুলো বলে রাজ তার লোকেদের ডাকে নিলয়কে মারার জন্য। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, নিলয়ের মাঝে কোনো রকম প্রতিক্রিয়া হলো না। সে মনে সুখে সিগারেট টেনে যাচ্ছে। লোকগুলো যখন সামনাসামনি প্রায়, তখন নিলয় নিজের হাতকে পিস্তলের ন্যায় করে যার দিকে ইশারা করছে, সেই মাটিতে লুটিয়ে পড়ছে। এক এক করে সবার নিত দেহ মাটিতে পড়ে যায়, কপাল বেয়ে রক্ত পড়ছে। রাজ ভয় পেয়ে যায়, তার সবগুলো লোককে কে মারলো। রাজ একটু সামনে এগিয়ে লোকগুলোর দিকে তাকিয়ে দেখে কপাল থেকে গরম বুলেটের ধোঁয়া ভেসে আসছে। তার মানে স্নাইপার দিয়ে অ্যাটাক করেছে। এদিকে নিলয় উচ্চ স্বরে হাসতে থাকে, হাসতে হাসতে বলে, তোর মতো মাসিকে মারতে আমার 1 সেকেন্ডও লাগবে না, তাই না? তাই না লাফিয়ে বাচ্চাদের মতো চুপ করে বসে পড়। এতক্ষণ আকাশ সাহেব চুপ করেছিল, কিন্তু এখন একটু সাহস নিয়ে নিলয়কে বলে, বাবা, তুমি আমাদের পিছনে পড়ে আছো কেন? আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে তুমি আমাদেরকে কেন মারবে? আকাশ সাহেবের কথাই নিলয় হাসতে থাকে, হাসতে হাসতে বলে, তুই থেকে বাবা হয়ে গেলাম আর তোরা কিছু করিসনি, তাই না? আজকে তোদের নিজের হাতে কুপিয়ে মারব। আচ্ছা, আমি কে তোদের বলেই দিই। একটা গল্প শোনাই। আয়ান মাহমুদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নাম শুনেছিস নিশ্চয়। সেইখানকার চেয়ারম্যান ছিল আয়ান মাহমুদ। সে ছিল খুবই উদার মনের মানুষ, সব সময় গরিবদের পাশে থাকতেন। কিন্তু ওনার স্ত্রী যখন সন্তান সম্ভবা ছিল, ডেলিভারির সময় সন্তান বেঁচে যায়, কিন্তু ওনার স্ত্রী মারা যায়। তখন থেকে উনি ওনার আগত ছেলেকে চোখে চোখে রাখে। উনি সবসময় মনে করতেন ওনার স্ত্রীর শেষ স্মৃতি ওনার ছেলে। ভালোই চলছিল দিন, কিন্তু একদিন দুজন লোক আসে আয়ান মাহমুদের কাছে। এসে বলে ওনার স্ত্রী দুঃসম্পর্কে আত্মীয় হয়, কাজকর্ম নেই, তাই কাজকর্মের সন্ধানে আসছে। তখন আয়ান মাহমুদের দয়া হয়, নিজের অফিসেই রেখে দেন দুজনকে। কিন্তু কথায় আছে না, লোভ কখনো মানুষের পিছু ছাড়ে না। ওই দুজনের মনেও লোভ বাসা বাঁধে। তারা চিন্তা করে কিভাবে সমস্ত সম্পত্তি নিজেদের নামে করে নেবে। এভাবে বেশ কিছুদিন চলে যায়। আয়ান মাহমুদ দুজন লোককে খুবই বিশ্বাস করত, আর এই বিশ্বাসের সুযোগ নিয়ে তারা দুজন সমস্ত সম্পত্তি নিজেদের নামে লিখে নেয় এবং আয়ান মাহমুদ আর ওনার ছেলেকে বাড়ি থেকে বের করে দেয়। এই কষ্টটা আয়ান মাহমুদ নিতে পারেনি, চলে যায় ওনার আপন ভাইয়ের বাসায়। সেখানে ওনার ভাইকে সব কিছু বলে। তখন সে বলে, ভাইজান, দুনিয়াটাই এমন, তুমি কোনো চিন্তা করো না, আমি কোনো উপায় বের করবই। এভাবে তোর সমস্ত সম্পত্তি তারা নিয়ে যেতে পারে না, তুমি কোনো চিন্তা করো না, ভাতিজাকে নিয়ে রেস্ট করো। এভাবে কিছুদিন যাওয়ার পর আয়ান মাহমুদ আর এই টেনশন নিতে পারেনি, প্রেসারে স্ট্রোক করে। উনি না ফেরার দেশে চলে যায়, কিন্তু রেখে যায় ওনার ছেলেকে ভাইয়ের বাড়ি। আস্তে আস্তে ছেলেটা সেখানে বড় হতে থাকে, কিন্তু পরের ছেলেকে কে বা এতদিন পালবে? চাচা আদর স্নেহ করলেও চাচি সহ্য করতে পারতো না। দিনের পর দিন অত্যাচার করত। যখনই চাচি ছেলেটাকে মারত, তখনই ছেলেটার চোখে অগ্নি দাউ দাউ করে জ্বলত। কারণ ছেলেটার এই অবস্থার জন্য একমাত্র ওই দুজন লোক দায়ী। ওই লোক দুইটার জন্য আজ সে বাবাহারা। প্রতিদিন ছেলেটা ওই লোকেদের মনে রাখত, একটা মুহূর্তের জন্য ভোলার চেষ্টা করেনি। মনে করত আর নিজের মাঝে হিংস্রতা পুষে রাখত। তা তোরা জানিস সে ছেলেটা কে, আর লোক দুজনই বা কে?
নীলের কথাগুলো ক্যাম্পাসের সবাই মনোযোগ দিয়ে শুনছিল। রাজার মায়া বেশি মনোযোগ দিয়ে শুনছিল। আহনাব চৌধুরী আর আকাশ সাহেবও চমকে নীলয়ের দিকে তাকিয়ে আছে। তখন নিলয় আবার বলতে শুরু করে, সেই বিজনেসম্যান আয়ান মাহমুদের ছেলে আমি, নিলয় মাহমুদ। আর যেই দুজন আমার বাবাকে খুন করেছে তারা হচ্ছে আকাশ খান আর আহনাব চৌধুরী। আজ যে তাদের এত এত সম্পত্তি, এগুলোর আসল মালিক আমার বাবা আয়ান মাহমুদ। তাদের জন্যই আজ আমার বাবাকে আমি হারিয়েছি। আর হ্যাঁ রাজ, তুই নিজেকে সব থেকে বড় মাফিয়া বলে দাবি করিস তাই না? কিন্তু তোর উপরেও একজন মাফিয়া আছে। আচ্ছা, তুই কি মাফিয়া কিং ডেভিলের নাম শুনেছিস? হ্যাঁ, মাফিয়াদের মাঝে একজন বড় মাফিয়া হলো মাফিয়া ডেভিল। সে সব খারাপ কাজের সাথে জড়িত। আমরা যারা খারাপ কাজ করি তাকে পার্সেন্টেজ দিয়েই করি। আচ্ছা, তুই কি জানিস সে মাফিয়াকে? হয়তো জানিস না, তাহলে শোন। এই যে আহনাব চৌধুরীকে দেখতে পাচ্ছিস, সেই হলো মাফিয়া কিং ডেভিল। নীলের কথায় সবাই চমকে আহনাব চৌধুরীর দিকে তাকায়। সে মাথাটা নিচু করে আছে। এতক্ষণে মায়াও তার আব্বুর দিকে তাকায়। নীলয় আবার বলতে শুরু করে, রহস্য এমন একটা জিনিস যা প্রত্যেক মানুষের কাছে থাকে। সবাই রহস্যময়ভাবে চলতে ভালোবাসে, কিন্তু আমি নিলয় সমস্ত রহস্যকে খুলে ফেলতে ভালোবাসি। আহা, মানুষের জীবন কতই না রহস্য দিয়ে ঘেরা। আজ আমি সমস্ত রহস্যকে ভেঙে দিয়ে সত্যকে তুলে ধরব। সবাই আজ দেখবে আর চমকে উঠবে। হয়তো সামনে যা হবে তার জন্য অনেকের সম্পর্কের মাঝে আঘাত হানা হবে। তবে তাই হোক, আজ নিলয় বলবে, সব কিছুর অবসান ঘটাবে আজকে। নিলয় পকেট থেকে সিগারেট বের করে আগুন ধরে। তখন আহনাব চৌধুরী বলল, তুই কিভাবে জানতে পারলি আমার বিষয়ে? শুধু একজন জানে, সে হলো আহনাব চৌধুরী। আজ আমি বলবো আর আপনারা শুনবেন। আচ্ছা রাজ, তোকে একটা প্রশ্ন করি, খেয়াল করে শোন। তোকে কোনোদিন কি আকাশ সাহেব বাসায় থাকতে দিয়েছে? না, আমি হোস্টেলে থেকেছি, বাসায় কখনো যাইনি। যখন দরকার হয়েছে তখন আব্বু এসে দেখা করে গিয়েছে। রাজ, তোকে যদি আমি বলি আকাশ সাহেব তোর আব্বু না, তাহলে কি বিশ্বাস করবি? আচ্ছা তুই বল, তোকে সবসময় খারাপ কাজের মধ্যে ডুবিয়ে রেখেছে, সবসময় প্রয়োজনে ডেকেছে, আর রকিকে সবসময় নিজের পাশে রেখেছে, সব আবদার পূরণ করেছে, আর তোর কোনো আবদার পূরণ করেনি। রকিকে বানিয়েছে চোখের মণি, আর তোকে বানিয়েছে টাকার খনি। তোর আব্বু আম্মুকে আকাশ সাহেব নিজের হাতে খুন করেছে। বিশ্বাস না হলে প্রমাণ দেই। রামু কাকা, এদিকে আসেন তো। নীলের কথায় একজন মুরব্বী লোক ভিতর থেকে বেরিয়ে আসে। লোকটা এসে রাজকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। রাজের সবকিছুই মাথার উপর দিয়ে যাচ্ছে। তখন লোকটা বলতে শুরু করে, বাবা, আমি তোমাদের বাড়ির ড্রাইভার ছিল। তোমার আব্বুর নাম আরমান শিকদার, আর আকাশ সাহেব নাকি ওনার বন্ধু ছিল। প্রায় সময় তোমাদের বাসায় আসতো। একদিন যখন আমি তোমাকে নিয়ে স্কুল থেকে আসি, সেদিন বাসায় গিয়ে দেখতে পাই আকাশ সাহেব তোমার আব্বু আম্মুকে খুন করেছে। পুরো বাড়ি রক্তে রঙিন। পাশেই তোমার আব্বু আম্মুর নিথর দেহ পড়েছিল। তোমাকে নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে আসি, কিন্তু ওরা আমার খোঁজ খবর নিয়ে আবার আমাকে ধরে ফেলে। আমি তাদের বুঝতে দেইনি আমি যে সব দেখেছি। পরে আকাশ সাহেব আমার কাছ থেকে তোমাকে নিয়ে আসে। তবু আমি তোমার খোঁজ খবর নিতাম, কিন্তু তোমার সাথে কথা হয়েছিল না। তুমি আমাকে মাফ করে দিও বাবা। লোকটার কথাগুলো শুনে রাজের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। যাকে নিজের বাবা মনে করে দিনের পর দিন তার জন্য খেটে খুঁটে নিজের জীবনকে নরকে পরিণত করেছে, সে মূলত তার বাবাই না, তাকে টাকার খনি হিসেবে ব্যবহার করেছে। রাজ আকাশ সাহেবের দিকে রক্তচক্ষু করে তাকে ধরতে, কলারের টান দিতে, মাটিতে ফেলিতে, মুখের মাঝে লাগাতার পাঞ্চ মারতে থাকে। মুখ দিয়ে গল গল করে রক্ত প্রবাহিত হচ্ছে। তুই আমার আব্বু আম্মুর খুনি, আর আমি কিনা তোকে বড়লোক বানানোর জন্য নিজের জীবনটাকে দিতে বসেছি। তোকে আজ আমি মেরেই ফেলবো। আহ রাজ, এত তাড়া কিসের? এখনো তো আসল কাহিনী রয়ে গেছে। একটু ধৈর্য ধর, সব কিছু জানতে পারবি। কথাগুলো বলে নিলয় আস্তে আস্তে মায়ের সামনে গিয়ে দাঁড়ায়। মায়ের গালে হাত দিয়ে বলতে শুরু করে, মায়া, তোমারও অনেক সত্যি জানার আছে। হয়তো তুমি আমাকে বিশ্বাস নাও করতে পারো, কারণ তোমাকে এখন তোমার জীবনের চরম সত্যের দিকে এনে দাঁড় করাবো। সব কিছু তোমার উপর ছেড়ে দেব। তুমি যেটা ভালো বুঝবে সেটাই করবে। মায়া, আহনাব তোমার আব্বু না,
আহনাব তোমার আব্বু আম্মুকে মেরে তোমাকে নিজের মেয়ে বানিয়ে বড় করে। নিলয়, এতক্ষণ যা যা বলেছ সব মেনে নিয়েছি। আমার আব্বু মাফিয়া, আমার আব্বু তোমার আব্বুকে খুন করে সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়েছে, আর এখন বলছো আমার আব্বুই না। এটা কিভাবে বিশ্বাস করব বলো? আর তোমার কাছে কি প্রমাণ আছে আমার আব্বু তোমার আব্বুকে মেরে সম্পত্তি হাতিয়ে নিয়েছে? বলো, প্রমাণ দিতে পারবে কি আমার আব্বু মাফিয়া ডেভিল? জানতাম তোমার মতো বুদ্ধিমতী মেয়ে আমাকে এমন প্রশ্ন করবে। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি, আহনাব চৌধুরী কি তোমাকে তোমাদের বাড়ির পেছনে স্টোর রুমের দিকে যাওয়ার জন্য দিত? মায়া চিন্তায় পড়ে যায় কি উত্তর দিবে, কারণ আহনাব চৌধুরী মায়াকে ছোট থাকতেই স্টোর রুমের আশপাশেও যেতে দেয়নি। মায়া নিলয়ের দিকে তাকিয়ে উত্তর দেয়, না। কারণ কেন জানো মায়া? তোমার নিজের আব্বুকে আহনাব চৌধুরী স্টোর রুমে বন্ধ করে রেখেছিল। নিলয় কথাগুলো বলার সময় ক্যাম্পাসে আরও 2টা গাড়ি প্রবেশ করে। প্রথম গাড়ি থেকে সাইফুল বের হয়ে আসে। সাইফুলকে পুলিশের পোশাকে দেখে সবাই অবাক, কারণ সবাই জানে সাইফুল এই ভার্সিটিতে পড়ে। মায়া, তিশা, তার সবাই অবাকভাবে তাকিয়ে আছে। সবার অবস্থা দেখে নিলয় বলে, সাইফুল ভার্সিটিতে ছদ্মবেশে ছিল। সে একজন পুলিশ অফিসার, আমাকে সাহায্য করার জন্যই আনা। আর সাইফুল আমার আগে থেকেই বন্ধু ছিল। তাদের কথার মাঝে সাইফুল গাড়ির দরজা খুলে দিতে একজন আদি মানুষের মতো লোক বেরিয়ে আসে। সবাই লোকটাকে দেখে কেমন আটকে ওঠে, কারণ লোকটার মুখ ভর্তি দাড়ি, চুলগুলো লম্বা লম্বা, একেবারে আদি মানুষ। সাইফুল লোকটাকে নিলয়, মায়া তাদের সামনে এনে দাঁড় করায়। লোকটা সামনে দাঁড়িয়ে মাথাটা নিচের দিকে করে রেখেছেন। মনে হচ্ছে এই সূর্যের আলোকে উনি ভয় পাচ্ছেন। অনেক বছর ধরে ঘরবন্দি থাকার জন্য আলোকে সহ্য করতে পারছে না। নিলয় লোকটার উদ্দেশ্যে বলে, মারুফ সাহেব, সামনের দিকে তাকিয়ে দেখুন, আপনার সেই ছোট্ট মায়া আজ কত বড় হয়ে গেছে। দেখেন, আপনার সামনে দাঁড়িয়ে আছে। নিলয়ের কথাই লোকটা মায়ের দিকে অপলকভাবে তাকিয়ে থাকে। চাউনির মাঝে মায়া ভয় পায়। লোকটা আস্তে আস্তে মায়ের কাছে যায়, মায়েকে মা বলে ডেকেই জড়িয়ে ধরে কান্না করে দেয়। বাহ নিলয় বাহ, তোকে আমি আমার চামচা বানানোর জন্য সেই দিন এনেছিলাম, কিন্তু তুই তো আমার সব কিছুই নষ্ট করে দিলি। তবে আমি জানতাম এমন কিছু হবেই, তাই আমিও প্রস্তুতি নিয়েই এসেছি। তোরা সবাই বের হয়ে আয়। আহনাব চৌধুরীর কথা শুনে ক্যাম্পাসের সব দিকে তার ছেলেপুলে পুরো ক্যাম্পাস ঘিরে নেয়। আব্বু, তুমি? হ্যাঁ রে নিলয়, এতক্ষণ ঠিক বলেছি। আমি তোর আব্বু নই, তোর আব্বু মারুফ সাহেব। আমি তোকে ছোট থাকতে বড় করি, কারণ মারুফের সব সম্পত্তি তোর নামে লেখা। আর তোকে যদি ছোট সময় মেরে ফেলতাম তাহলে সমস্ত সম্পত্তি সরকারের কাছে চলে যেত। তাই তোকে এতদিন আদর স্নেহ করে বড় করি। এই সামনে তোর জন্মদিনে তোর সমস্ত সম্পত্তি আমার নামে করে নিতাম, কিন্তু মাঝখান থেকে নিলয় সব নষ্ট করে দিল। আমি তো স্টোর রুমে তালা দিয়ে রেখেছি, তাহলে নিলয় মারুফকে কিভাবে পেল? পাপীরা যতই পাপ করুক, একটা সময় তারাও ফেসে যায়। সেম তুই, আহনাব চৌধুরী। বেশ কিছুদিন আগে কি মনে করে তোদের বাড়ির পিছনে স্টোর রুমের দিকে যাই। আসার সময় কারো আর্তনাদ শুনে থমকে যাই। আরও কাছে গিয়ে জানতে পারি কোনো মানুষের। তখন জানালা দিয়ে টপকে ভিতরে গিয়ে মারুফ সাহেবকে শিকল দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পাই। একটু আশ্চর্য হই, কারণ একজন মানুষকে কিভাবে বেঁধে রাখলো ঘরের ভেতরে এতটা ভয়ঙ্কর। ক্ষণিকের জন্য মনে হলো এটা বাংলাদেশের আয়নাঘর। তারপর আস্তে আস্তে মারুফ সাহেবের কাছ থেকে সব কিছু জানতে পারি। আসলেই একটা কথা আছে না, পাপ বাপকেও ছাড়ে না। এটাই হলো তোর সাথে মিস্টার আহনাব চৌধুরী। বাহ, তোর বুদ্ধির প্রশংসা করতে হয়। তবে একটা কথা কি জানিস, তুই এখনো বাচ্চা রয়ে গেলি। তোর আব্বুর সমস্ত সম্পত্তি আমরা নিইনি, আর তোর আব্বুকেও আমরা মারিনি। আর তোর আব্বু স্ট্রোক করে মারা গেছে, কে বলেছে তোকে? তোর আব্বুকে খুন করা হয়েছে। তবে তুই বললি আমি মাফিয়া কিং ডেভিল। আরে আমাকে আরেকজন মাফিয়া কিং ডেভিল বানিয়েছে। আমরা সবাই তার আন্ডারে কাজ করি। তাকে খুঁজতে যাস না, তাহলে তুই এমনিতেই মারা পড়বি। দূরে থাক তার থেকে, এমনিতেই তোর মঙ্গল। আহনাব চৌধুরীর কথার মাঝে আকাশ সাহেব বলে ওঠে, আমরা তোমাদের সম্পত্তির কিছুটা নিয়েছি, এটা আমরা স্বীকার করি। তবে আমরা তোমার আব্বুর মৃত্যুতে শোকাহত, আর আমরা আমাদের ইচ্ছেতে তোমার আব্বুর সাথে বেইমানি করিনি। তার জন্য আমাদেরকে বড় অঙ্কের টাকা দেওয়া হয়। তোমার আব্বুর সমস্ত সম্পত্তি হলো তোমার। কথাটা বলার আগেই কোথা থেকে 2টা বুলেট এসে
আরনাব চৌধুরী ও আকাশ সাহেবের কপাল বরাবর লাগে। তারা দুইজন মাটিতে লুটিয়ে পড়ে। আকাশ তাকিয়ে দেখে একটা মোটরসাইকেলে দুজন মুখোশধারী লোক গুলি করে মোটরসাইকেল নিয়ে চলে যাচ্ছে। নিলয় পিস্তলটা হাতে নিয়ে গুলি করতে যাবে, এমন সময় রাজ নিলয়কে ধাক্কা দিয়ে ছিটকে ফেলে দেয়। নিলয় মাটিতে মুখ থুবড়ে পড়ে। সবাই হতভম্ব হয়ে যায়, কারণ একটা গুলি এসে নিলয়ের শরীর ভেদ করে দিত। কিন্তু রাজ নিলয়কে ধাক্কা দিয়ে ফেলে নিজেই গুলির শিকার হয়। রাজের কাঁধ বরাবর একটা গুলি এসে লাগে। নিলয় মাটি থেকে দৌড়ে রাজকে এসে ধরে। নিলয়ের চোখে আতঙ্ক, কারণ আজ রাজ না থাকলে রাজের জায়গায় সে থাকতো। আমি না তোর শত্রু, তাহলে পাছালি কেন? আমি মরলে তো তোর ভালো হতো। তোর জায়গায় তুই থাকতে কেউ বাধা দেওয়ার থাকতো না। নিলয়, আমি অনেক খারাপ কাজ করেছি রে, তবে জানিস সবসময় চিন্তা করেছি আমার ফ্যামিলিকে ভালো রাখার। আমি সবসময় আলাদা থেকেছি, সবার আড়ালে। সে ছোট্ট সময় থেকে আকাশ আমাকে আড়াল করে রেখেছেন, আমাকে এই পথ বেছে নিতে বাধ্য করেছেন। তাদের জন্য কি না করেছি, আর আজ এই সত্য জানলাম আকাশ সাহেব আমার আব্বুই না, আর আমি তাদের জন্য নিজেকে তিলে তিলে শেষ করে দিয়েছি। আমি আর খারাপ হতে চাই না। নিলয়, আমাকে একটা সুযোগ দে। তোর আব্বুর খুনিকে ধরার জন্য আমিও তোর সাথে থাকবো। একটাবার সুযোগ দে ভাই। রাজের কথায় নিলয়ের চোখে পানি চলে এসেছে, কারণ নিলয় রাজের চোখে করুণা দেখতে পাচ্ছে। আজ রাজ সত্যি আহত। যাকে নিজে সব মনে করেছে সে তাকে ব্যবহার করেছে। নিলয় রাজকে আর কোনো কথা বলার সুযোগ দেয়নি, টান দিয়ে বুকের মাঝে নিয়ে নেয়। রাজ, আজ থেকে তোকে আমি আমার ভাইয়ের জায়গা দিলাম। আশা করি তুই আমার ভরসা নষ্ট করবি না। আমিও খারাপ হতে পারি, ওয়াদা নষ্ট করিনি। আমি কথা দিলাম তোর ভরসা নষ্ট করব না। নিলয় রাজকে ছেড়ে দিয়ে সাইফুলকে বলে রাজকে হাসপাতালে নিয়ে যেতে, আর বাকি গার্ডদের বলে চলে যেতে। সাইফুল নিলয়কে কিছু বলতে কেউ বলেনি, কারণ নিলয় সাইফুলকে ইশারা দিয়ে চলে যেতে বলেছে। সাইফুল মায়ের আব্বুকে রাজকে বাকিদের নিয়ে ক্যাম্পাস ত্যাগ করে। এখন ক্যাম্পাস পুরো ফাঁকা। গোলাগুলির জন্য ক্যাম্পাসের সবাই পালিয়েছে। নিলয় আস্তে আস্তে উঠে সামনে থাকা রমণীর কাছে যায়, হাঁটু ভাঁজ করে বলতে শুরু করে। ছোট সময় থেকে অবহেলা নামক মহামারীর কাছে নিজেকে আত্মসমর্পণ করেছি। ভালোবাসা নামক কোনো কিছুই পাইনি। মায়া, জানো আমি ভালোবাসার কাঙ্গাল। আমার একটু ভালোবাসা দরকার। ছোট্ট সময় আম্মুকে পাইনি। জানো মায়া, আব্বু আমাকে অনেক আদর স্নেহ করত, চোখের সামনে থেকে কখনো আড়াল করেনি। সেই আব্বুকে ওরা মেরে ফেলল। মায়া, আমি কিছুই করতে পারিনি। তখন থেকেই ভালোবাসা নামক মায়াটাকে বড্ড বেশি মিস করতে শুরু করি। চাচির কাছে গিয়েছিলাম মায়ের ভালোবাসার দাবি নিয়ে, কিন্তু চাচি আমাকে অনাথ অলক্ষী বলে দূর দূর করে তাড়িয়ে দিত। মায়া, আমি না ভালোবাসার কাঙ্গাল। আমাকে কি একটু ভালোবাসা দিবে? কথা দিচ্ছি আজনম তোমাকে ভালোবেসে পার করে দেব। সেই ট্রেনে দেখা থেকেই তোমার জন্য আমার মনের মাঝে এক অদ্ভুত অনুভূতির জন্ম হয়। তার নাম হয়তো আমি দিতে পারবো না, তবে মায়া, আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। হবে কি আমার ভালোবাসার সঙ্গিনী? মায়ের চোখে পানি। নিলয় থেকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে, কারণ নিলয় তাকে এত ভালোবাসে তা মায়ের অজানা। আসলে ভালোবাসা এমন একটা জিনিস যা হুট করে মানুষের মনে এসে করে না রে। মানুষ খুবই অদ্ভুত প্রাণী, যাকে সবসময় ঘৃণা করে হুট করে তাকে ভালোবাসতে শুরু করে। একটা গান আছে, মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা। এই গানটাই উল্টে এমন হলে পারতো, মানুষের মন বোঝা নয় রে নয় সোজা। মায়া হাঁটু ভাঁজ করে নিলয়কে জড়িয়ে ধরে, সার মুখে অজস্র চুমু দিয়ে ভরিয়ে দিচ্ছে। মনে হচ্ছে অনেক যুগ ধরে ভালোবাসার ক্ষুধার্ত। নিলয় মুচকি হাসি দিয়ে উড়িয়ে দেয়। আজ তার ভালোবাসার পূর্ণতা পেল। বস, আপনি যেভাবে বলেছেন সেভাবেই করেছি, কিন্তু নিলয়কে মারতে পারিনি। নিলয়ের জায়গায় মাফিয়াটা চলে এসেছে। তোদের বিয়ে ঠিক করে একটা কাজও হয় না। নিলয়ের শ্রবণ শক্তি হরিণের নেয়, আর ঘ্রাণ শক্তি পিঁপড়ের নেয়। অবশ্যই ঘ্রাণ শক্তি শক্তি আমার পর্যন্ত এসে যাবে। তোদের আসার দরকার নেই, তোরা অন্য কোথায় চলে যা। নিলয় তোদের খোঁজ করতে করতে অবশ্যই চলে আসবে। কথাগুলো বলে আগন্তুক কলটা কেটে দেয়। এমন সময় একজন মহিলা এসে ঘরে প্রবেশ করে। মহিলাটি লোকটার উদ্দেশ্যে বলতে লাগে, কথায় আছে না, পাপ বাপকেও ছাড়ে না। তোমার এমনটাই হবে। ছেলেটাকে কতই না কষ্ট পেতে হয়েছে, কাউকে ছাড়বে না। যদি শুনে তুমি তার আব্বু খুনি, তাহলে তোমাদেরকেও ছাড়বে না। সত্যের জয় অবশ্যই হবে।
কথাগুলো বলে মহিলাটি ঘর থেকে বের হয়ে যায়। লোকটা চেয়ারে হেলান দিয়ে সিগারেটে টান দিয়ে বসে চিন্তা করতে থাকে নিলয়কে সে তার আব্বুর সাথে মেরে ফেলতো, কিন্তু নিলয়ের আব্বু অর্ধেক সম্পত্তি নিলয়ের নামে করে দেয়। যদি নিলয়কে ছোটবেলায় মেরে ফেলতো তাহলে সব সম্পত্তি সরকারি ফাউন্ডেশনে চলে যেত। তাই নিলয়কে বাঁচিয়ে রাখা, কিন্তু সে জানতোই না নিলয় সবার আড়ালে RW এজেন্সিতে চলে যাবে। নিলয় যে RW এজেন্সিতে তা সে আজকে জানতে পারলো। নিলয়ের সম্পর্কে সব জেনে কেঁপে ওঠে। এখন তার মনে হচ্ছে দুধ দিয়ে কালসাপ পুষে নিত। আগন্তুক আরও ভাবতে পারছে না। ফোনটা নিয়ে একজনকে কল দেয়। এদিকে সাইফুল রাজকে হাসপাতালে নিয়ে গুলি বের করায়। কিছু গার্ডদের দিয়ে মারুফ সাহেবকে সেলুনে পাঠিয়ে দিয়ে চুলদারি কাটিয়ে আনে। নিলয় আর মায়া হাসপাতালে এসে পৌঁছায়। রাজ এখন সুস্থ, বাড়ি নিয়ে যেতে পারবে। নিলয় চিন্তা করে সবাইকে নিয়ে আহনাব চৌধুরী যেখানে থাকতো সেখানে নিয়ে যাবে। সবাইকে নিয়ে নিলয় বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়িতে প্রবেশ করতে আহনাব চৌধুরীর স্ত্রী এসে মায়াকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। কান্না করতে করতে বলে, মায়া, তোকে কিছু সত্যি বলা দরকার। আমি তোর আসল আম্মু বা আহনাব তোর আসল আব্বু নয়। আহনাব তোর আব্বু আম্মুকে মেরে ফেলেছে। আমি তোদের বাড়ি কাজ করতাম। তোর আব্বু আম্মুকে মেরে তোকে দেখে রাখার জন্য আমাকে রাখে। কথাগুলো বলে কান্না করতে থাকে। তখনই মারুফ সাহেব প্রবেশ করে। ওনাকে দেখে নীলিমা বেগম অবাক হয়ে যায়। কিছু বলতে যাবে তখনই মারুফ সাহেব বলে, তোর আর কিছু বলতে হবে না, আমাদের সবার জন্য খাবার রেডি কর। রহিমা আর নীলিমা বেগম দুজনে রান্না করতে চলে যায়। সবাইকে রুম দেখিয়ে নিলয় নিজের রুমে গিয়ে গভীর চিন্তায় মগ্ন। কে তার আব্বুকে মারতে পারে? তখনই নিলয়ের মনে পড়ে যায় তার আব্বু তো তাকে একটা পেন ড্রাইভ দিয়েছিল। নিলয় দৌড়ে যায় ব্যাগের কাছে, কারণ আব্বুর শেষ স্মৃতি নিজের সাথে রেখেছিল। নিলয় ব্যাগের সামনে গিয়ে হাতে নিতেই ইঞ্জেকশনে নেয় কি জানি পিঠের মধ্যে পুশ করা হয়। আস্তে আস্তে চোখগুলো ঝাপসা হতে শুরু করে। যখন চোখ খুলে তখন নিজেকে একটা বিশাল মাঠের মধ্যে আবিষ্কার করে। ভালো করে খেয়াল করে দেখে এটা তাদের ময়মনসিংহ কলেজের মাঠ। তাকিয়ে দেখে মায়া, রাজ, মারুফ সাহেব সবাইকে বেঁধে রাখা হয়েছে। নীলয়ের মাথাটা ঝিমঝিম করে ওঠে, চোখে ঝাপসা দেখতে পাচ্ছে। ভালো করে তাকানোর শক্তি পর্যন্ত নেই। তখন এক বালতি গরম পানি নিলয়ের শরীরে ঢেলে দেওয়া হয়। শরীর পুড়ে যাওয়ার উপক্রম। নিলয় সজোরে চিল্লিয়ে ওঠে। তখনই একটা কণ্ঠস্বর শুনতে পায়। আস্তে আস্তে মাথাটা উপরে তুলে তাকিয়ে দেখে একজন আগন্তুক, মুখে মাস্ক, মাথায় কালো হুডি, কোট প্যান্ট পরে দাঁড়িয়ে আছে। দেখতে মনে হচ্ছে পাক্কা মাফিয়া। আগন্তুকটা নিলয়ের কাছে এসে বলতে শুরু করে, ভাতিজা কেমন আছিস? তোর প্রাণ কই মাসের রে? এত লোক লাগানোর পরও তুই দিব্যি আমার পর্যন্ত পৌঁছে গেলি। কিন্তু আজ তোকে মরতে হবে। তোকে বাঁচিয়ে রাখলে আমার নিজের ক্ষতি। কখনো শুনেছিস একই জঙ্গল দুইজন রাজা থাকে? শুনিসনি? তাই আমিও চাই তোকে মেরে আমি রাজত্ব চালাবো। লোকটার ভয়েস শুনে নিলয়ের মাথা চক্কতি উঠল, কারণ ভয়েসটা আর কারো না, তারই আপন চাচা আকরাম সাহেবের কণ্ঠস্বর। তার মানে সব কিছুর পিছনে আকরাম সাহেব ছিল। নিলয় কাঁপা কাঁপা কণ্ঠে বলে, চাচু তুমি? হরে বাপ, আমি সব কিছুর মাস্টার মাইন্ড। কি করতাম বল? তোর আব্বুকে না মারলে আমি কিভাবে সম্পত্তি পেতাম? আচ্ছা শোন, তোকে একটা গল্প বলি। সাফিউল নামে একজন লোকের সুখের সংসার ছিল। লোকটা একজন বড় বিজনেসম্যান ছিল। লোকটি তার স্ত্রীকে খুব ভালোবাসতেন। তাদের সুখের সংসার খুব ভালোভাবেই যাচ্ছিল। লোকটার ঘর আলো করে তার একটা ছেলে সন্তান হয়। ছেলেটার নাম দেওয়া হয় আয়ান মাহমুদ। কিন্তু তাদের সুখের সংসার বেশি দিন টেকেনি। সাফিউল সাহেবের স্ত্রীর ক্যান্সার ধরা পড়ে। দেশ বিদেশ ঘুরেও লাভ হয়নি। শেষ সময় ওনার স্ত্রী ছেলে আয়ানকে দেখে রাখার জন্য সাফিউল সাহেবকে বলে আবার আরেকটা বিয়ে করতে। তখন উনি ওনার বিধবা পিয়েকে বিয়ে করে। ওনার পিয়ের একজন ছেলে ছিল। জানিস ছেলেটা কে? সবাই আকরাম সাহেবের কথায় তার দিকে তাকিয়ে আছে। নীলয় মাথাটা নিচু করে রেখেছে। আকরাম সাহেব আবার বলতে শুরু করে, ছেলেটা কেউ না, আমিই ছিলাম। আকরাম সাহেবের কথায় সবাই বিস্মিতভাবে তাকিয়ে থাকে। তাদের মাথায় কিছুই ঢুকছে না। তবে নিলয়ের আস্তে আস্তে সব পরিষ্কার হতে থাকে। সাফিউল সাহেব আয়ানকে খুব ভালোবাসতেন। তার সাথে আমার মাও তাকে আমার থেকে বেশি ভালোবাসতো। এগুলো আমার একদম সহ্য হতো না। আয়ানের আসল মা মারা গেছে, তা আয়ান কখনো জানতেই পারেনি। তবে একদিন আম্মু আমাকে রুমে নিয়ে সবকিছুই বলে। তখন থেকেই চিন্তা করতে থাকি কিভাবে আয়ানকে রাস্তা থেকে সরানো যায়। কারণ সাফিউল সাহেবের সব সম্পত্তি আয়ানের নামে করে দিয়েছিল। আর আমি সৎ ছেলে, তাই আমাকে উনি একটা কোম্পানি দেয়। আমি আয়ানকে খুব হিংসা করতাম, তবে তাকে কখনো বুঝতে দেইনি। তাই চিন্তা করে একজন একজন করে সবাইকে মারবো। তার জন্য একদিন আমাদের গাড়ির ব্রেক কেটে দিই, যেটা করে আয়ান কলেজে যেত।
কিন্তু আম্মু আর শাফিউল সাহেব ওই দিন আয়ানের গাড়িটাই শপিং করার জন্য নিয়ে যায়, যার ফলে ব্রেক ফেল করে ওনারা ওই দিনই মারা যায়। ওই দিন অনেক কেঁদেছি, কারণ যতই হোক আমার আম্মুও ছিল। তবে সব রাগ আয়ানের উপর যায়। যেখানে তার মরার কথা সেখানে আমার আম্মু মারা গেছে। সেদিন থেকে চুপ থাকি। আস্তে আস্তে সময় যেতে থাকে। আয়ান বিয়ে করে কলেজের সব থেকে সুন্দরী মেয়ে ফারিয়াকে, যাকে আমি পছন্দ করতাম, তাকে আয়ান বিয়ে করে নেয়। সেদিন থেকেই চিন্তা করি সব কয়টাকে মেরে আমি সব কিছু রাজা হব। কিছুদিন পর শুনতে পারি ফারিয়া গর্ভবতী। ডেলিভারির দিন হাসপাতালে আমি ডাক্তারকে মোটা অঙ্কের টাকা দিয়ে ফাটিয়াকে মেরে ফেলি। কিন্তু ফারিয়ার গর্ভ থেকে জন্ম হয় নিলয়ের। মাঝখানে নিলয় আমার পথের কাঁটা হয়ে দাঁড়ায়। আয়ান নিলয়কে আস্তে আস্তে বড় করতে শুরু করে। আহনাব আর আকাশকে আমি ফারিয়ার ভাই বানিয়ে পাঠাই। আয়ানকে ফকির বানিয়ে দিই। আয়ান এসে আমার কাছে আশ্রয় নেয়। তবে আয়ান ছিল খুব চতুর, সে হাল ছাড়েনি। সব কিছুর বিষয়ে খোঁজ নিতে শুরু করে। লাস্ট পর্যায়ে জেনে যায় আমি সব কিছুর পিছনে। ওই দিন আয়ানকেও মারতে হয়, স্ট্রোক বলে চালিয়ে দিই। তবে নিলয়ের নামে কিছু সম্পত্তি লিখে দিয়ে যায়। তার জন্য নিলয়কে আমার কাছে রেখে বড় করতে থাকি। সেখানে একটু গেম খেলিয়েছি। রাধিকাকে দিয়ে আমি নিলয়কে মার খাওয়াতাম, যাতে নিলয় আমার কথা মেনে চলে আর আমাকে বিশ্বাস করে। কিন্তু রাধিকা ছিল খুব নরম মনের। সে নিলয়কে মেরে আবার যখন নিলয় ঘুমিয়ে যেত তখন মলম লাগিয়ে দিত মারের জায়গাগুলোতে। সম্পত্তি লিখে নেওয়ার পর রুহানিকে দিয়ে গেম খেলে নিলয়কে বের করে দিই। রুহানি করতে চায়নি, বাধ্য হয়ে করেছে। তবে নিলয় যে র এজেন্সিতে তো জানতাম না। যাই হোক, এখন নিলয়ের সাথে সাথে বাকিদের শেষ দিন হতে যাচ্ছে। আকরাম সাহেবের কথায় নিলয় অবাক। কত সুন্দর করে গেম খেলো তারই সৎ চাচা, যাকে খুব আপন মনে করতো, সেই সৎ আর তার সব কিছুই কেড়ে নেওয়ার মানুষ বের হলো। আর যাদের ঘৃণা করতো তারই আপন বের হলো। তার মানে রুহানি আর রাধিকা চাচি নির্দোষ। বা দুনিয়াটা কতই অদ্ভুত। যাকে আপন বাবা হয় সেই বের হয় শত্রু, আর যাকে শত্রু বাবা হয় সেই আপন। নিলয় উচ্চস্বরে হাসতে থাকে। হাসতে হাসতে বলে, বাহ চাচা, তোমার মাস্টার প্ল্যানিং অসাধারণ। তবে ছোট্ট একটা ভুল করে ফেলছ। ভুলটা হচ্ছে সাইফুল তোমার গুপ্তচর, তা আমি জানতে পেরে গিয়েছিলাম। আর আমার যাবতীয় খবর সাইফুল তোমাকে দিত। আমি জানতে পারলাম কিভাবে, তাই তো? রাতে যখন আমি নিজের ঘরে যাই তখন একজনের ফিসফিস করে আলাপ শুনতে পাই। ফলো করে দেখি সাইফুল কার সাথে জানি কথা বলছিল। কান পেতে শুনতে পাই আজকে রাতে আমাদেরকে কার কাছে জানি নিয়ে যাবে। তখনই আমি আমার লোকেদের মেসেজ দিয়ে রাখি। নিলয়ের কথায় আকরাম সাহেবের চোখ রক্তবর্ণ হয়ে যায়। আকরাম সাহেব চিল্লিয়ে বলে, তোকে আজ আমি মেরেই ফেলবো। কথাটা বলে তার লোকেদের ইশারা করে নিলয়কে মারার জন্য আসতে। নিলয় নিজের সর্বশক্তি দিয়ে রশির মধ্যে টান দিয়ে হাত খুলে ফেলে। হিরো স্টাইলে এক একজনকে মাটিতে লুটিয়ে দিচ্ছে। বাকি কয়েকজন বন্দুক বের করে গুলি করতে যাবে, এমন সময় সবাই মাটিতে লুটিয়ে পড়ে। আকরাম সাহেব দেখে পুরো মাঠ কমান্ডো দিয়ে ভরে গেছে, পালানোর কোনো সুযোগ নেই। তবু আকরাম সাহেব দৌড়ে যাওয়ার সাথে সাথে নিলয় আকরাম সাহেবের পায়ে গুলি করে। এক একে সবার বাঁধন খুলে দেওয়া হয়। মায়ের বাঁধন খোলার সাথে সাথেই দৌড়ে এসে নিলয়কে জড়িয়ে ধরে। নিলয় সবাইকে ইশারা করে নিয়ে যেতে। মায়াও চলে যায়। নিলয় একজনকে ইশারা করতে সাইফুলকে নিয়ে আসা হয়। দেখে বোঝা যাচ্ছে বেধরম ভাবে পিটানো হয়েছে। নিলয় সাইফুলকে বলে, তোকে নিজের ভাইয়ের মতো দেখতাম, আর তুই কি করলি? আমার সাথে বেইমানি করলি। যা, তোকে ছেড়ে দিলাম, চলে যা এখান থেকে, আর কখনো আমার সামনে আসিস না। নিলয়ের কথাই সাইফুল খোঁড়াতে খোঁড়াতে চলে যায়, কারণ তার বলার কিছুই নাই। সে নিজেও অনুতপ্ত। বেইমানির পরেও যে ছেড়ে দিয়েছে এটাই অনেক। নিলয় আকরাম সাহেবকে বলে, তোমাকে আমি আমার জীবনের আইডল মনে করতাম, আর সেই তুমি কি না আমার সব কিছু কেড়ে নিয়েছ। তোমার কোনো মাপ নেই। কথাগুলো বলে নিলয় একজন কমান্ডোকে ইশারা করতে আকরাম সাহেবকে টেনে ঝেঁচড়ে নিয়ে যায়। নিলয় বাসায় চলে যায়। সেখানে গিয়ে দেখতে পাই রাধিকা বেগম দরজার সামনে দাঁড়িয়ে আছে, আর বাকি সবাইকে নিয়ে এখানে আসা হয়। নিলয়কে দেখে রাধিকা বেগম জাপটে ধরে কান্না করে দেয়। নিলয়ের মনেও কোনো অভিযোগ নেই, কারণ সব কিছু এখন তার জানা। রুহানি এসেও নিলয়ের কাছে মাপ চায়। নিলয় তাকেও মাপ করে দেয়। সকালে নিউজে দেখানো হয় আকরাম সাহেবের লাশের খুব বাজেভাবে মারা হয়েছে, যেন মৃত ব্যক্তিও তার লাশের পাশে থাকতে ভয় পাবে। নিলয় আর মায়ের বিয়ের 3 তারিখ ঠিক করা হয়। আজকে নিলয় বাসরাত। রাজের সাথে আড্ডা দিচ্ছে। তখন রাজ বলে, নিলয় যা, তোর মায়ের তোর জন্য বসে আছে, তোকে আর বসিয়ে রাখবো না।
কয়েকদিন পর আমিও আমার মায়াবতীকে বিয়ে করে নিব। মাফিয়াগিরির চক্করে পড়ে তাকে অনেক কষ্ট দিয়েছি। তোর মায়াবতী আছে, নাম কি বল? তার নাম হলো জান্নাত। আমি যখন কলেজে পড়তাম তখন থেকেই আমাকে ভালোবাসতো, কিন্তু মাফিয়াগিরির জন্য শত্রু ভরে যায়। বাধ্য হয়ে তাকে আমার লাইফ থেকে সরিয়ে দিই, তবে এখন আপন করে নেব। আচ্ছা, চিন্তা করিস না, আমিও সাথে আছি। আচ্ছা থাক তোরা, আমি যাই। কথাগুলো বলে নিলয় চলে যায়। ঘরের ভেতর যেতে ভয় করছে, তবুও মনে সাহস নিয়ে আস্তে আস্তে ঘরের ভিতর প্রবেশ করার পর খাটের দিকে তাকিয়ে চোখ ফেরাতে পারে না, কারণ লাল শাড়ি পরে নববধূ বসে আছে। নিলয় আস্তে আস্তে খাটে বসে যে মায়াকে টাচ করতে যাবে। আমাকে একদম টাচ করবে না। তোমাকে নিয়ে আমার মনের ভেতর অনেক রহস্য বাসা বেঁধেছে। আগে তার সব কটার উত্তর দাও, পরে আমাকে ধরার পারমিশন দিব। আচ্ছা বলো, তোমার মনে কিসের প্রশ্ন? তুমি এই বয়সে RAW এজেন্সিতে কিভাবে, আর তোমার জন্য মন্ত্রী সাহেবই বা আসলো কেন, আর এত ভালো ফাইটার্স কিভাবে হলে? আচ্ছা তাহলে শোনো, আমাদের কলেজে একবার অনুষ্ঠানে মন্ত্রী সাহেবকে ইনভাইট করা হয়। উনি আসার পর যখন স্টেজে ভাষণ দিচ্ছিল তখন আমিও ছিলাম অনুষ্ঠানে। একটা বিল্ডিংয়ের উপর চোখ আটকে যায়। একজন লোক স্নাইপার নিয়ে মন্ত্রী সাহেবকে মারার জন্য বসেছিল। যখন গুলি করবে তখনই আমি মন্ত্রী সাহেবকে ধাক্কা দিয়ে সরিয়ে দিই। বাঁচানোর জন্য মন্ত্রী সাহেব আমাকে বলেছিল যা চাই তাই দিবে। আমি তখন কিছুই চাইনি। ফলে উনি কার্ড দিয়ে বলেছিল আমার যদি প্রয়োজন হয় তাহলে যেন ওনার পার্সোনাল নাম্বারে যোগাযোগ করি। আর রইল ফাইটার্স, আমার আব্বুর বন্ধু। উনি সব ফাইটিং পারে, কুম্ফু, কারাটে, সব ধরনের। ওনার কাছে আমি প্রতিদিন রাতে গিয়ে শিখেছি। যেদিন আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় সেদিন মন্ত্রী সাহেবের কাছে গিয়ে বলেছিলাম আমাকে র এজেন্সিতে নেওয়ার জন্য। উনি প্রশ্ন ছাড়া দিয়ে দেয়। আর কিছু? মায়ের আর কোনো প্রশ্ন থাকে না, পরে আবার বলে, আচ্ছা আমাকে এখন সুন্দর করে প্রপোজ করো, এটাই তোমার কাজ। তুমি থেকে যাওয়ার আর্জি জানালে আমি আঁকড়ে ধরার গল্প পুষি। তুমি রেখে দেওয়ার স্বপ্ন বললে আমি মুহূর্ত জমিয়ে মুচকি হাসি। তুমি দূরে যাওয়ার ভয় দেখালে আমি মেঘ করিয়ে বৃষ্টি বনি। তুমি হারিয়ে যাওয়ার পথ খুঁজলে আমি তারার মাঝে খড় কিনি। তুমি অভিযোগের হিসেব কষলে আমি অভিমান ভুলে কাঁদব লিখি। তুমি আক্ষেপ নিয়ে রাস্তা বদলালে আমি ছায়াপথ হয়ে তোমায় দেখি। তুমি তোমার পথে চলতেই পারো, সাথে না হয় আমায় রেখো। আমি আমার মতোই সামলে নিব। তুমি আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখো, হবে কি আমার বাবুর আম্মু? নিলয়ের মুখে এমন কবিতা শুনে মায়া নিলয়ের বুকে মাথা লুকায়। একরাশ লজ্জা এসে বাসা বাঁধে। নিলয় মায়ের মুখটাতে আস্তে আস্তে নিজের মুখ খুব কাছে নিয়ে আসে। মায়ের ঠোঁট অসম্ভব রকম কাছে। নিলয় মায়ের ঠোঁটের দিকে তাকিয়ে অন্য রাজ্যে চলে যায়। চার ঠোঁট এক করে দেয়। মায়াও রেসপন্স দিতে শুরু করে। মায়ের রেসপন্স পেয়ে নিলয় যেন উন্মাদ হয়ে যায়। মায়াকে আষ্টে ফিষ্টে জড়িয়ে নেয়, খাটে শুয়ে দেয়। তখনই মায়া বলে, আরে আরে কি করছো, সবাই দেখছে তো। কে দেখছে? কি আবার? তোমার পাঠক পাঠিকাগণ কি, তাই তো? আমি তো ভুলেই গিয়েছি। যান যান, সবার কাছে যান, আর আমাদেরকে আমাদের কাজ করতে দেন। সবাইকে আল্লাহ হাফেজ। তো গল্পটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে যাবেন কিন্তু। আর হ্যাঁ, এরকম সুন্দর সুন্দর গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।